কিয়ান এক বিন্দু নড়ল না, সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। সেটা দেখে আহিরার বিরক্ত লাগলো। সে যত চাচ্ছে এই লোকটা তার থেকে দূরে থাকুক, এই লোক তত কাছে আসার চেষ্টায় আছে। কিয়ান তার আশেপাশে থাকা মানে রিয়া নতুন করে কোনো ষড়যন্ত্র করবে, আর তাতে সে আর তার মেয়ে ভুগবে। আর সবচেয়ে বড় কথা, কিয়ান এখন সত্যিটা জেনে গেছে। আর সত্যি যেহেতু জেনে গেছে, তাই এত দরদ ভালোবাসা সব আসছে। আর সে চায় না এসব, দরকার নেই এসবের। তার সবকিছু মাফ করে দিয়ে নতুন করে শুরু করা এতটা সহজ নয়। অতীতে যা হয়েছে তাতে শুধু তার সংসারটা ভাঙেনি, ভেঙেছে বিশ্বাস, ভালোবাসা, ভরসা সব। একটা বিশ্বাস হয় স্বচ্ছ কাচের মতো, যেটা একবার ভেঙে গেলে দ্বিতীয়বার সেটা জোড়া লাগালেও আগের মতো দাগহীন স্বচ্ছ সেই নতুন কাচের মতো হয় না। কিয়ান যেহেতু তাদের মধ্যে থাকা বিশ্বাসটাকে আরও আগে শেষ করেছে, তাই আবারও সেই বিশ্বাস সামনে দিয়ে শেষ হবে না, এটার কতটুকু নিশ্চয়তা আছে। কেন বিয়ে করিনি আমি? সব মিথ্যে। সত্য এটাই, তোমাকে যতখানি দূরে আমি নিজের থেকে সরিয়েছি ততখানি দহন আমি সহ্য করেছি। তুমি বিহীন আমার জীবনটা মরুভূমির মতো। যা করেছে সেটা অতীতে গিয়ে ঠিক করতে পারলে আমি করে দিতাম। আহিরা আবারও তাচ্ছিল্য মাখা স্বরে বলে, আচ্ছা যান, মানলাম আপনি বিয়ে করেননি, তাতেও আমার কিছু না। এখন যান এখান থেকে। আপনার মেয়ের সাথে দেখা করা শেষ, এখন বিদায় হন। আপনার মেয়ে ব্যতীত আর কোনো প্রয়োজন দেখছি না আমি। কিয়ান বুঝলো না কি করবে। মনে হলো সামনে পাহাড়সম বাধা, যা অতিক্রম করতে তার অনেক বেগ পেতে হবে। কিয়ানকে যেতে না দেখে আহিরা নিজেই পাশ কাটিয়ে ঘুমন্ত কিয়ারাকে কোলে তুলে নিয়ে দিয়ার রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। কিয়ান তাকিয়ে রয় সেদিকে শুধু, এছাড়া তার কাছে অন্য কোনো পথ নেই। নিজেকে আজকে অন্য দিনের তুলনায় আরও একা মনে হলো সে আবারও মরুভূমির মধ্যে হারিয়ে গেছে, যেখানে কোথাও কেউ নেই। কিয়ান ক্লান্ত পায়ে হেঁটে বাইরে নিজের ফ্ল্যাটে চলে যায়। সে না গেলে আহিরা বের হবে না, তার জানা আছে। হলো তাই কিয়ানের যাওয়া। কিছু সময় পর আহিরা বের হয়ে আসে, মেন দরজা লাগিয়ে দিয়ে সোজা নিজের রুমে চলে যায়। এতক্ষণ কথাগুলো যতটা শক্ত হয়ে বলেছিল, এখন আর সেই শক্ত কলসটা ধরে রাখতে পারল না। কান্নায় ভেঙে পড়ল সে। জীবনের সবচেয়ে যাকে পায়নি তাকে আর বাকি সময়টাতেও দরকার নেই। দুনিয়াতে আপন বলতে তো কিয়ানি ছিল, তাহলে লোকটা কেন মাঝপথে এসে তার হাতটা ছাড়লো এমনভাবে ছাড়লো যে সে নিজেই ভেঙে গুড়িয়ে গেল। তার সংসার, ভালোবাসা, বিশ্বাস সবকিছু শেষ করে দিল। আহিরা মুখে হাত চেপে ফুপিয়ে উঠল। শব্দ হলে কিয়ারা উঠে যাবে, কত কিছু সহ্য করেছে কয়েক বছরে। যদি দিয়া না থাকতো তাহলে হয়তো এতদিনে তার আর কিয়ারার অস্তিত্ব থাকতো না। কম তো ধকল যায়নি তার উপর দিয়ে। আহিরা যত দ্রুত সম্ভব এই শহর ছেড়ে চলে যাবে। হাতে টাকা বলতে শুধুমাত্র 50,000 টাকা আছে, এইগুলো জমাতো সে। তাই এতদিনে 50,000 হয়ে গেছে। দিয়াকে জানালে মেয়েটা নিজের কাজ ছেড়ে দেবে, সেটা সে একদম চায় না। তাই যা করার আহিরাকেই করতে হবে। কিয়ানো যেহেতু এখন সত্যিটা জানে, তাহলে আরও ভালো তার জন্য। মিথ্যে অপরাধী হয়ে থাকতে হবে না। এখনই সময় সরে যাওয়ার, না হলে পরে কিয়ানের সাথে আরও জড়িয়ে গেলে চাইলেও সে তখন সরাতে পারবে না। এখন ছোট আছে, বাবার সাথে কাটানো মুহূর্ত তেমন বেশি নয়, তাই সহজে কিয়ারার স্মৃতি থেকে কিয়ানকে মুছে ফেলতে পারবে। আহিরা উঠে বসে, যা করা তাড়াতাড়ি করাই ভালো। যদি সামর্থ্য থাকতো সেই দেশ ছেড়ে দিত। জানা আছে এখন সে কোথাও গেলে এই লোক খুঁজে বের করবে, আর সে চায় না তাকে খুঁজে পাক। সকাল নামের এই নবজাত প্রহর, রাত্রির ঘন অচেতনতা ভেদ করে উঠে আসা এক সংযত আলোকপথ। পূর্ব দিগন্তে ধীরে ধীরে উন্মোচিত হয়েছে শুভ্রতা সূক্ষ্মরেখা। অন্ধকারের শরীর চিরে জন্ম নিয়েছে এক আলো। বাতাসে ভেসে আসে শিশিরের শীতল স্পর্শ। রাত্রির নিঃশব্দ অশ্রু মুছে দিয়ে প্রকৃতি যেন নতুন করে নিজেকে প্রস্তুত করে দিনের ভার বহনের জন্যে। বৃক্ষপাতার প্রান্তে জমে থাকা জলের বিন্দুগুলো ক্ষণিকের আলোয় ঝিলমিল করে উঠছে। দূরের আকাশে পাখিরা ডানা মেলে তাদের প্রথম ডাক ভেদ করে সকালের স্তব্ধতা ভাঙিয়ে দিচ্ছে। সময়ে অদৃশ্য অথচ সর্বগ্রাসী সত্তা কারো অপেক্ষায় থামে না, কারো মিনতিতে ধীর হয় না। সে প্রবাহমান নিরন্তর এক অব্যর্থ গতি নিয়ে এগিয়ে চলে। তার চলনে নেই আবেগ, নেই দয়া, নেই পিছুটান। মানুষের সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, আরতি কিংবা বিদ্রোহ সবই তার কাছে পথের ধুলো, যা সে নির্বিকারভাবে পেছনে ফেলে যায়। ঘড়ির কাঁটার যান্ত্রিক ঘূর্ণন কেবল সময়ের ছায়া মাত্র। প্রকৃত সময় বয়ে চলে মানুষের শিরা উপশিরার ভেতর দিয়ে, নিঃশ্বাসের ওঠানামায়, হৃদস্পন্দনের নীরব ছন্দে। সে কখনো ঝরঝর করে পড়ে যাওয়া পাতার মতো দ্রুত, কখনো গলিত পাথরের মতো ধীর, তবু কখনো স্থির নয়। মানুষ থেমে যায়, ভেঙে পড়ে, স্মৃতির কুয়াশায় আটকে থাকে, কিন্তু ও সময় তখনও অগ্রসরমান। তার নির্দয় সাম্য বজায় রেখে সময় কারো ক্ষত সারায় না, আবার নিজ হাতে ক্ষত তৈরি করেও না। সে কেবল চলতে থাকে, আর তার গতির ঘর্ষণে মানুষ ক্ষয়প্রাপ্ত হয় বা পরিণত হয়। অতীতকে সে ফিরিয়ে আনে না, ভবিষ্যতের প্রতিশ্রুতিও দেয় না। বর্তমান নামের ক্ষণস্থায়ী বিন্দুতে মানুষ দাঁড়িয়ে ভাবতে থাকে, এই তো এখন। আর ঠিক সেই মুহূর্তে সময় থেকে পেছনে ঠেলে দিয়ে এগিয়ে যায় সামনের দিকে। নদী স্রোতের মতো পেরিয়ে গেছে গোটা একটা মাস। এক মাসে অনেক কিছু পাল্টেছে আহিরার জীবন।
আহিরার চুলগুলো এখন ঘাড় অব্দি হয়েছে। এইসব অবশ্য দিয়ার জন্য। মেয়েটা দেশে আসার পর নানান ধরনের অর্গানিক অয়েল কিনে এসে মাথায় লাগিয়ে দেয় যাতে দ্রুত চুল বড় হয়। এর অবশ্য ভালো প্রভাবও পড়েছে, বেশ বড় হয়েছে আহিরার চুল। এমনিও সে কারো সামনে যায় না, গেলেও মাথায় ঘুমটা দেওয়া থাকে। লজ্জা লাগে আহিরার এইভাবে কারো সামনে যেতে। এক বাচ্চার মা হয়ে চুল না থাকাটা বেশ লজ্জাজনক তার জন্যে। সময়ের সাথে কিয়ানের পাগলামির ধাপ বেড়ে গিয়েছে। আহিরা অতিষ্ঠ হয়ে উঠেছে। বারবার লোকটাকে ফিরিয়ে দেওয়ার পরও নতুন নতুন কিছু না কিছু করেই বসে। আহিরা পাত্তা দেয় না বিশেষ একটা কারণ, খুব শীঘ্রই সে চলে যাবে এই শহর ছেড়ে। অতীতে বলা কিয়ানের সেই তিক্ত কথার ভার এখনও মন থেকে সরাতে পারেনি। যদি তাকে বলতো তাও সে ক্ষমা করতে পারত। তবে কিয়ান তার মাকে নিয়ে কথা বলেছে, তার মায়ের চরিত্রে আঙ্গুল তুলেছে। যাই হোক, এইসব সে ভাবতে চায় না। পরিচিত জায়গায় সে যাবে না, ভেবে রেখেছে কোথায় যাবে। এতে অবশ্য তুর্য লোকটা সাহায্য করেছে, সেখানে কম দামে বাসা ঠিক করে দিয়েছে। মাস শেষ হতে বেশি সময় নেই, তাই যা করা তাড়াতাড়ি করতে হবে। দিয়াকে এই ব্যাপারে কিছুই জানায়নি। আহিরা এখন জানাবে না, ওখানে যাওয়ার পর যোগাযোগ করবে। তবে কিয়ারাকে নিয়ে সে বেশ চিন্তায়। মেয়েটার বদভ্যাস হয়ে গেছে কিয়ানের সাথে থাকা। রাত বিরেতে কিয়ানের কাছে যাওয়ার বায়না ধরে বসে। পাশাপাশি এই বাসা হয় মাঝরাতে এসে কিয়ারাকে সাথে থেকে নিয়ে যায় কিয়ান। আহিরা ক্লান্ত হয়ে গেছে এইসব নিয়ে। কী করবে সামনে সে নিজেও জানে না। তবে সে কিছুতেই কিয়ানকে আর গ্রহণ করবে না। আহিরা সকাল সকাল জামা কাপড় গোছাতে শুরু করেছে। পড়ার জন্য প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে নিবে, এখান থেকে চলে যাবে। যখন কেউ বাসায় থাকবে না দিয়ার জন্য খারাপ লাগবে, তবে কিছু করার নেই। মেয়েটাকে নিয়ে থাকার অভ্যাস হয়ে গেছে। 4টা বছর ছায়ার মতো সঙ্গ দিয়েছে তাকে। আসলে স্বার্থপরের মতো না বলে চলে যাবে। কিছু সময় পর দিয়া ঘুম ঘুম কণ্ঠে আহিরার নাম ধরে ডাকে। আহিরা হাতের কাজ ফেলে বাইরে বের হয়ে আসে। সবেমাত্র মেয়েটা ঘুম থেকে উঠেছে, চুলগুলো পাখির বাসার মতো হয়ে আছে। আহিরাকে দেখে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলে, জানো, দুদিনের জন্য শহরের বাইরে যাব। অফিস থেকে কাজের জন্য নিয়ে যাবে। আজকে দুপুরে নিয়ে যাবে, কালকে রাতে এই কথাটা জানিয়েছে। আহিরা দিয়ার কথা শুনে বলে, আচ্ছা সমস্যা নেই, জামা কাপড় গুছিয়েছিস? দিয়া ঘুম ঘুম কণ্ঠে বলে, না, আমার যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে। যাই হোক, ওখান থেকে ফিরলে আমরা 3জন কক্সবাজার যাব। এই ফাঁকে ঘুরে আসা যাবে। আহিরা মনে মনে হাসলো, কারণ ভেবেছিল মাস শেষ হলে যাবে। তবে এখন যেহেতু ভালো সুযোগ আছে, তাই দিয়া যাওয়ার পর সেও চলে যাবে তার অজানা গন্তব্যে। সে দিয়ার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, আচ্ছা যাব। এবার বল কি কি কাপড় নিবি, আমি গুছিয়ে দিচ্ছি, তুই ফ্রেশ হ। দিয়া আহিরাকে ছেড়ে দিয়ে আহিরার গালে টুপ করে চুমু দিয়ে বলে, তোর মন মতো দিয়ে দে। আর শোন, চিটাগাংয়ের দিকে যাচ্ছি তো, তাই বল ওখান থেকে কি কি আনা যায়। বুড়ির জন্য কি কি আনবো? আহিরা হেসে বলে, কিছু আনতে হবে না, শুধু টাকা নষ্ট করা বন্ধ কর। যা ফ্রেশ হ, একটু পর খালাও চলে আসবে। দিয়া মাথা নাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। আহিরা দিয়ার রুমে ঢুকে কাবাট খুলে বেশ কয়েকটা জামা কাপড় গুছিয়ে ব্যাগে ভরে দেয়। আগের থেকে মাথার ঘাটা অনেকটা শুকিয়ে গিয়েছে। নিয়মিত মেডিসিন আর রেস্ট নেওয়ার কারণে এত তাড়াতাড়ি ঘাটা শুকিয়ে উঠছে। আহিরা রান্নাঘরে চলে যায় সকালের খাওয়ার জন্য কিছু বানাতে। আহিরার কাজের মাঝে হঠাৎ কলিং বেল বেজে ওঠে। আহিরা বুঝলো এই সাত সকালে কে এসেছে। মাথায় কাপড় টেনে দরজা খুলে দিতে কিয়ানের ঘুমে কাতর হওয়া মুখশ্রীটা দেখতে পায়। কালকে রাত 3টা অবধি কিয়ারার সাথে ছিল। রাত 1টা বাজে কিয়ারা কান্না জুড়ে দিয়েছিল, তাই বাধ্য হয়ে কিয়ানকে এখানে আসতে হয়েছিল। আহিরা দরজা থেকে সরে দাঁড়াতে কিয়ান ঘুম ঘুম চোখে ভেতরে ঢুকে পড়ে। অফিসের শার্ট এখনো গায়ে জড়ানো। আহিরা দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ে। আহিরা আবারও রান্নাঘরের দিকে পা বাড়ায়, নিজের কাজে মন দেয়। তবে তার নজর পড়ে রান্নাঘরের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা কিয়ানের দিকে। আহিরা ভেবেছিল কিয়ান কিয়ারার কাছে যাবে, তবে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। নজর সরিয়ে আবারও নিজের কাজে মন দেয়। তবে কাজ করতে অস্বস্তিকর লাগছে। কারণটা অবশ্য কিয়ানি। কারণ তার দিকে কেমন বেহায়ার মতো লোকটা তাকিয়ে আছে, চোখে এক গাদা ঘুম, অথচ এভাবে দাঁড়িয়ে তার দিকে বেহায়ার মতো তাকিয়ে আছে। আহিরা কিছু বলতে চেয়েও বলল না। সে যদি আগে কথা বলে তাহলে লোকটা মাথায় চড়ে বসবে। আহিরা কাজ করার ফাঁকে আবারও আর চোখে তাকাতেই কিয়ানকে একদম নিজের অতি নিকটে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। আহিরার কয়েক মুহূর্তের জন্য ভয় পেয়ে যায়। সে ভয়টা কাটিয়ে বিরক্তি মাখা মুখ করে কিয়ানের দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, এইসব কি, এভাবে সকাল সকাল বখাটের মতো করছেন কেন? আহিরার কথা শুনে কিয়ান ঘুম জড়ানো কণ্ঠে বলে, বউকে দেখেছি। বউকে দেখা যদি বখাটেদের কাজ হয়, তাহলে হলাম না হয় বখাটে। কিয়ানের কথা শুনে আহিরা আরো বিরক্ত হলো। সে হাতের কাজ ছেড়ে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বের হয়ে আসে। আহিরার পেছনে পেছনে কিয়ানও সুরসুর করে বের হয়ে আসে। আহিরা সোজা নিজের রুমে চলে যায়, কিয়ানও যায়। আহিরা এবার বিরক্ত হয়ে আবারও বলে, সমস্যা কি? এখন এখানে কি করতে এসেছে? আপনার মেয়ে ঘুমোচ্ছে, তাই এখন যেতে পারেন। কিয়ানের মাথার চুলগুলো এক আঙ্গুল খাড়া খাড়া হয়েছে, মানে তাল গাছের মতো খাড়া হয়ে থাকে।
কিয়ারা জেগে থাকলে কিয়ানের মাথার চুলগুলো নিয়ে খেলতে শুরু করে দিত। এই সময় এই চুলগুলোতে হাত বুলাতে বেশ দারুণ লাগে, নরম নরম খোঁচা খোঁচা। কিয়ারা হাত বুলাবে আর খিলখিল করে হেসে উঠবে। এটা তার প্রিয় খেলার মধ্যে একটা হয়ে গেছে। কিয়ান আবারও ঘুম জড়ানো কণ্ঠে বলে, মেয়েকে নয়, মেয়ের মায়ের কাছে এসেছে। মেয়ের মা আপনাকে আসতে বলেনি, তাই বিদায় হন। বিরক্তি নিয়ে বল। কিয়ান শুনল না, এগিয়ে গেল আহিরার দিকে। সেটা দেখে আহিরা পেছাতে নিলে কিয়ান হাত বাড়িয়ে আহিরার কোমর টেনে নিজের সাথে আঁকড়ে ধরে। আহিরা ছিটকে যেতে চাইলেও পারে না, তাই ছটফট করা শুরু করে। রাগী নেত্রযুগল কিয়ানের দিকে তাক করে দাঁত কিরমিরিয়ে বলে, আপনার সাহস খুব বেশি হয়েছে মিস্টার আদ্রিয়ান। আমায় ধরতে বারণ করেছিলাম আমি আপনাকে, তারপরেও বেহায়ের মতো কেন ধরেন? কিয়ান আহিরার রাগকে পাত্তা দিল না। সে আরও গাঢ়ভাবে আহিরাকে নিজের সাথে মিশিয়ে নেয়। আহিরা কর্ণকুহরের কাছে মুখটা এগিয়ে দিয়ে ফিসফিস করে বলে, সাহস নিয়ে প্রশ্ন তোলো না মিসেস আদ্রিয়ান, আমার সাহস কিন্তু ভয়ানক। বউয়ের অভিমান ভাঙাতে এতটুকু বেহাপনা করাই যায়। আহিরা বিরক্ত হয়ে উঠল, তাই আগের থেকেও দ্বিগুণ তেজিসরে বলে, তো যান আপনার রিয়ার কাছে। বউ যেহেতু সে, তার কাছে গিয়ে তার অভিমান ভাঙান। না করেছে কে? আপনার এইসব দেখলে আপনার বউ বড্ড খুশি হবে। কথাটা বলে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে সোজা দিয়ার রুমে চলে যায় আহিরা। কিয়ান ক্লান্ত চোখে সেদিকে তাকিয়ে রয়। মেয়েটার মন দিনকে দিন পাথর তৈরি হচ্ছে। এই অভিমানের পাহাড় সে ভাঙবে কি করে? নিঃশব্দতার পাষাণ খোলসে আবদ্ধ অন্ধকার সম্পূর্ণ রুমটা, যেখানে আলো প্রবেশের অধিকার বহু আগে নির্বাসিত হয়েছে। বাতাস ভারী, শ্বাস নিলে বুকের ভেতর কাটার মতো বিঁধে যায়। গুমোট অপরাধের গন্ধে মেতে আছে এখানে। এ সময় আর চলে না, সে থমকে থাকে। রিয়ার কৃতকর্মের ভারে হাঁপাতে থাকে এক অচল প্রহরী হয়ে। রুমটার কেন্দ্রবিন্দুতে বন্দিত্বের প্রতীক হয়ে বসে আছে রিয়া। হাত পা নয়, তার চেতনায় আবদ্ধ নিজেরই কর্মফল নামক অদৃশ্য শিকলে। চোখ দুটি গভীর অন্ধকারে ডুবে থাকে। পথ চেয়ে বসে থাকে কখন তার কাঙ্ক্ষিত মানুষটার আগমন ঘটবে। মুখের উপর ভাসমান ক্ষণিক আলো ছায়া, তার অপরাধের অনুচ্চারিত স্বীকারোক্তি, যেখানে অনুতাপ নেই, আছে কেবল ভাঙা অহংকারের খচখচে শব্দ। রিয়া এখানে দীর্ঘ 1 মাস যাবৎ বন্দী হয়ে আছে। কিয়ানি নিজ হাতেই অন্ধকারে আচ্ছন্ন রুমটাতে বন্দী করেছে। তার করা কৃতকর্মের শাস্তি এটা। জীবনে এমন জায়গায় থাকেনি সে, ঠিক মতো একটা আলোর ব্যবস্থাও নেই। এই তীব্র গরমের মধ্যে এভাবে থাকতে হচ্ছে। রিয়া বাইরে যাওয়ার জন্য ছটফট করে, বারবার কিয়ানকে বলে সে অপরাধী নয়, তবে কিয়ান যেন তার একটা কথাও শোনে না। ধীরে ধীরে রিয়ার নিজেকে পাগল মনে হয়। আয়নায় কতদিন নিজের মুখটা অবধি দেখেনি সে। ছোট্ট একটা রুম, এটার ভিতরে একটা বাথরুম আছে। সময় মতো খাবার দেয়, তবে সেই খাবারে নেই কোনো স্বাদ। কাঠের মতো শক্ত রুটি, সাথে বাসি তরকারি। সারা জীবন বিলাসবহুল জীবন পার করে এসেছে, আর হঠাৎ করে এমন বদলে যাওয়া জীবনের মাপকাঠি সে বুঝতে পারল না। কিয়ান তার ভালোবাসাটা বুঝলো না। আবারও ফিরে গেল সেই আহিরার কাছে। বন্ধ এই ঘরটা সাক্ষী তার প্রতিটা অশ্রু আর্তচিৎকার। সবকিছু ঘিরে ছিল কিয়ানের জন্যে, অথচ মানুষটাই বুঝলো না তাকে। সে এখনো ঠিক আগের মতোই চায় কিয়ানকে। কিয়ান যদি একটু তার দিকে তাকিয়ে হেসে দেয়, তাহলে সে সব ভুলে যাবে। ভুলে যাবে এইসব হতে থাকা মানসিক নির্যাতন। কিয়ান তাকে শারীরিকভাবে ব্যথা না দিলেও মানসিকভাবে যে যন্ত্রণা দিচ্ছে সেটা সহ্য করার ক্ষমতা রিয়ার নেই। পাগলের মতো আর্তনাদ করে এই 4 দেয়ালের মধ্যে, অথচ তার আর্তনাদ শোনার মতো কেউ নেই। রিয়া এক কোণায় বসে বিড়বিড় করে, আমায় কেন ভালোবাসলে না কিয়ান? আমায় ভালোবাসলে কি এমন ক্ষতি হতো? তুমি তো আমার ছেলে, তাহলে অন্যায় কি করে হলে? নিয়তি আমার উপর কেন দয়া দেখালো না? তুমি আমার হলে সব কিছু অন্যরকম হতো। আমাদের একটা সংসার থাকতো, যে সংসারের স্বপ্ন আমি আজও দেখি। তবে তুমি তো আমাকে চাও না। এটা কি করে আমি আমার মন মস্তিষ্ককে বোঝাই বলো? তারা তো তুমি বিহীন অন্য কিছু ভাবতে চায় না, শুনতে চায় না। আমার ভালোবাসাটা কি এতটাই খারাপ যে তুমি আমাকে মেনে নিতে পারোনি? জানো, আহিরাও বলেছিল ভাগ্যের ক্ষয়কে কেউ থামাতে পারে না। ভাগ্যে ক্ষয় থাকলে নাকি ক্ষয় হবে। তার মানে কি ও সত্যি বলেছিল? আমি কেন তোমাকে পেয়েও পেলাম না? বলতে বলতে রিয়া পাগলের মতো কেঁদে উঠল। তার কান্নার শব্দ 4 দেয়ালে বেজে উঠছে। তার এই হাহাকার শোনার মতো কেউ নেই। আহিয়া কিয়ারাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে। গরমে নাজেহাল অবস্থা। পাশেই তুর্য ব্যাগ হাতে নিয়ে আছে। এখানে তারা ভ্যান গাড়ির অপেক্ষা করছে। এই মুহূর্তে তারা রংপুরের পীরগঞ্জে দাঁড়িয়ে আছে। রাত নেমে এসেছে। আহিরা তুর্যের দিকে তাকিয়ে বলে, এখান থেকে বাসাটা কত দূর? তুর্য ক্লান্তিময় মুখশ্রীতে হাসি রেখা টেনে বলে, 10 মিনিটের রাস্তা, সমস্যা হবে না তেমন। এখান থেকে বাজার সবকিছুই কাছে। যদি একা থাকতে সমস্যা হয় তাহলে আমার বাড়িতে যেতে পারে। আপনাকে বলেছিলামও আমি আমার বাসায় থাকতেন আগে, তারপর না হয় আস্তে ধীরে নিজে বাসায় উঠতেন। তুর্যের কথা শুনে আহিরা হালকা হেসে বলে, আপনি এমনিতেই আমাকে অনেক সাহায্য করেছেন, আমার আর সমস্যা বাড়াতে চাই না আমি। আপনি চিন্তা করবেন না।
কথা বলতে বলতে ভ্যান গাড়িতে তুর্য বড় দুটো লাগেজ উঠিয়ে দেয়। আহিরা আস্তে করে উঠে পড়ে। কিয়ারা আহিরার বুকের সাথে মিশে আছে, সে জানেও না সে কোথায় আছে। তারা গাড়িতে থাকা অবস্থায় বেশ কয়েকবার হয়তো ফোনের উপর ফোন করেছে। তাকে ফোনে না পেয়ে নিশ্চয়ই চিন্তা করছে মেয়েটা। ভ্যান গাড়িটা দোতলা একটা শ্যাওলা পড়া বাসার সামনে এসে থামে। আহিরা আস্তে করে নেমে পড়ে। কিয়ারাকে নিয়ে, মাথায় হিজাব জড়ানো, এমনিতেই গরম, তার উপর অনেকক্ষণ যাবৎ এইভাবে আছে। তুর্য ভ্যানের ভাড়া মিটিয়ে সামনে বাসার দরজায় নক করে। কিছু সময় পর একজন বয়স্ক লোক বেরিয়ে আসে। লোকটার গায়ে সাদা পাঞ্জাবি আর লুঙ্গি পরা। আহিরা নরম স্বরে সালাম দেয় লোকটাকে। লোকটা তীক্ষ্ণভাবে আহিরাকে পরীক্ষণ করে নেন। লোকটা তুর্যের সম্পর্কে দাদু হয়, তার বাবার চাচা। তুর্য মুখে হাসির রেখা ফুটিয়ে বলে, কেমন আছো দাদু? দাদি কোথায়? লোকটা গলা খাকারি দিয়ে বলে, এই তো আল্লাহ যেমনই রাখছে ভালোই আছি। তোর দাদি বিতত্ত, এটাই কি ওই মাইয়া? আজ থেকে উনিই থাকবে। বয়স্ক লোকটা আহিরার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে জিজ্ঞাসা করে, নাম কি? ষোলোর নাম কি? আহিরা ক্লান্তিমাখা মুখশ্রীতে হাসির রেখা ফুটিয়ে বলে, জি দাদু, আমি আহিরা, ও আমার মেয়ে কিয়ারা। লোকটা কয়েক সেকেন্ড কিয়ারার মুখের দিকে তাকিয়ে থাকে। তিনি আবারও জিজ্ঞাসা করেন, তোমার ছেলের বাট করে একা থাকিবেন নাকি? এই প্রশ্নটা শুনে আহিরা বেশ বিব্রত বোধ করে। তারপরও হাসি বজায় রেখে বলে, একাই থাকবো, বাবা দেশের বাইরে থাকে আর কি। আহিরা কিছুটা হলেও আন্দাজ করেছিল তাকে এমন প্রশ্নের মুখোমুখি হতে হবে, কারণ যেখানে যাক না কেন একলা একটা মেয়ে এভাবে বাচ্চা সহ থাকলে এমন নানা প্রশ্নের মুখোমুখি হতেই হবে। তবে আহিরা চাচ্ছে না সেই বিষয়ে কথা বলতে। তবে ঘুরে ফিরে এই বিষয়ে মানুষ তাকে প্রশ্ন করছে। তুর্য মাঝখান দিয়ে বলে ওঠে, উফ দাদু, কি সব প্রশ্ন জিজ্ঞেস করছো? রাত থেকে এখানে দাঁড় করিয়ে রাখবে নাকি? বলতে বলতে তুর্য ভেতরে ঢুকে যায়। লোকটাও রাস্তা থেকে সরে দাঁড়ায়। আহিরা কিয়ারাকে কোল থেকে নামিয়ে হাত ধরে ভেতরে ঢুকে পড়ে। তুর্য তাদের নিয়ে সোজা লোকটার বাসায় ঢুকে যায়। এই বিল্ডিংয়ে শুধু তারা একাই থাকে, ছেলে মেয়ে সব ঢাকায়। ওপরে আরো দুজন ভাড়াটি আছে। তুর্য একটা বয়স্ক মহিলার সাথে কথা বলছে। আহিরা বুঝলো এটা হয়তো তুর্যের দাদি। আহিরা আবারও নরম কণ্ঠে সালাম দিল। মহিলাটা হাসি মুখে সালাম নিলেন। তিনি কিয়ারার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন, ওমা, নাম কি এই সোলের? মজা দেখতি তু, দেখি মনে হইছে পুতুল। তোমার সোলেডা? আহিরা হেসে বলে, হ্যাঁ, আমার মেয়ে, ওর নাম কিয়ারা। মহিলাটি কিয়ারার মাথায় হাত বুলিয়ে দেন। তিনি আবারও জিজ্ঞাসা করেন, একা থাকবেন নাকি তুমি? তোমার জামাই কোনডে? আহিরা আবারও কোনো রকমে হেসে বলে। জি দাদি। তুর্য আহিরার ব্যাপারটা বুঝতে পেরে মহিলাটির দিকে তাকিয়ে বলে, আমাদেরকে কি এভাবে দাঁড় করিয়ে রাখবে দাদি? মহিলাটি তুর্যের কথা শুনে সবাইকে বসার জন্য চেয়ার এনে দেয়। কিয়ারা চুপটি করে আহিরার কোলে বসে আছে। কিয়ারার একটা জিনিস খুব ভালো, সে বাইরে অন্য কারো বাড়িতে এলে কারো কোনো জিনিসে হাত দেয় না। বাচ্চারা স্বভাবগতই নতুন জায়গায় এলে এটা সেটা ধরাধরি করে থাকে, তবে কিয়ারা সেটা করে না। মহিলাটি তুর্য আর আহিরার সামনে কিছু নাস্তা এনে দিলেন। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে উপরের রুমের চাবি নিয়ে আহিরা তার নতুন বাসায় উঠে যায়। তুর্য আগে রুমটা পরিষ্কার করে রাখতে বলেছিল, যার কারণে রুমটা পরিষ্কারই। মোট দুটো রুম, একটা ছোট রান্নাঘর, আরেকটা বাথরুম, সাথে বারান্দা। সব মিলিয়ে ভাড়া ৩,০০০ টাকা। পীরগঞ্জে এমনই ভাড়া। এখান থেকে স্কুল আরও কিছুটা দূরে। তুর্য সব লাগেজ বাসায় এনে দিয়েছে। সারা রুমে কোনো আসবাবপত্র নেই। তুর্য আহিরার দিকে তাকিয়ে বলে, কাল সকালে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে নিয়ে যাব। রাতের খাবার দাদি দিয়ে যাবে। কোনো সমস্যা হলে দাদিকে জানাবেন, না হলে আমাকে ফোন করবেন। আহিরা তুর্যের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলে। তুর্য হালকা হেসে বলে, এভাবে ধন্যবাদ দিয়ে ছোট্ট করবেন না। আপনি যেহেতু বন্ধু, আর বন্ধুই তো বন্ধুর বিপদে পাশে দাঁড়ায়। আচ্ছা আসি, কাল দেখা হবে। বলেই বিদায় নিয়ে চলে যায় তুর্য। আহিরা দরজা লাগিয়ে দেয়। কিয়ারা ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ কিয়ারা বলে, মাম্মা, পাপা কোথায়? পাপাকে ফোন দাও। আহিরা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে। পাপা কাজে গেছে, আসতে দেরি হবে। আহিরা কিয়ারার গাল টেনে বলে, আন্টি কাজে গেছে, এখন থেকে আমরা এখানেই থাকবো মাম্মা আর কিয়ারা। আহিরার কথা শুনে কিয়ারা বলে, না না, মাম্মা, কিয়ালার পাপা আন্নি একটাতে থাকবো। আহিরা আর কিছু বলে না। আস্তে আস্তে মানিয়ে নিতে হবে। আহিরা লাগেজ থেকে বড় একটা চাদর বের করে। আজকের রাতের জন্য এভাবেই থাকতে হবে। খাট কিনতে অনেক টাকা লাগবে, তাই আপাতত শুধু তোষক কিনবে আর টুকটাক রান্নার জিনিসপত্র ধীরে ধীরে সব কিনবে। এখানকার বেতনও 15,000, তাই একটু মানিয়ে চলতে হবে।
নিশির গভীরে রাত আজ নিজেকে মেলে ধরেছে এক অমোঘ দুর্বোধ্য অধ্যায়ের মতো। আকাশের কালো ক্যানভাসে মেঘেরা স্তরে স্তরে তুলে এনেছে প্রাচীন কোনো ক্রোধ। বিদ্যুৎ তার শ্বেত দংশনে ক্ষণিকের জন্য উন্মোচন করে দিচ্ছে অচেনা বাস্তবতার মুখোশ। বাতাসের প্রতিটা ঝাপটা যেন সময়ের বুকে নিক্ষিপ্ত লৌহ মুষ্টি গর্জনে, হুঙ্কারে আর অদৃশ্য নখরে ছিন্নভিন্ন করে দিচ্ছে নিস্তব্ধতার আবরণ। বৃষ্টির ধারা ঝরে পড়ছে নির্দয় তালে, আকাশে শোক গাথা হয়ে মাটির বুকে আশ্রে পড়ছে অসংখ্য স্বগতোক্তি। আহিরাদের বাসার দরজায় একাধারে ধাক্কিয়ে যাচ্ছে কিয়ান। বাইরে থেকে তালাবদ্ধ, তারপরও কিয়ান পাগলের মতো দরজায় বাড়ি দিচ্ছে। চোখ মুখ অসম্ভব রকমের লাল, সারা জামা কাপড় থেকে টপটপ করে পানি পড়ছে। কিয়ানের দরজা ধাক্কার শব্দে নিচ থেকে দারোয়ানও চলে এসেছে। কিয়ানকে দরজার সামনে দেখে দারোয়ান কাকে এগিয়ে এসে বলে, স্যার, এই বাসায় কেউ নাই তো? সকালেই ম্যাডাম মামনিকে নিয়া কই জানি গেছে, সাথে 2টা বড় বড় লাগেজ আনছিল। আমার কাছে চাবি দিয়া গেছে, কইছে দিয়া আপামনি আইলে হেরে দিতে। দারোয়ানের কথা শুনে কিয়ান তার লালিত নেত্রযুগল দারোয়ানের দিকে তাক করে। নেত্রদ্বয়ের সাদা অংশ অসম্ভব লাল হয়ে আছে। কথাগুলো কিয়ানের অশান্ত মস্তিষ্ককে আরো অশান্ত করে তোলে। বাইরে একাধারে বৃষ্টি পড়ছে। একটু পরপর নীলিমা কাঁপিয়ে গর্জে উঠছে। কিয়ান উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করে, কোথায় গেছে? কিছু বলে যায়নি? আর গেলে আমাকে ফোন দিয়ে জানাননি কেন? শেষ কথাটা গর্জে বলে। দারোয়ান কাকা ভয় পেয়ে যান। আমতা আমতা করে বলেন, স্যার, ম্যাডাম কিছু কয় নাই, খালি কইছে ভালো থাকেন কাকা, আমি আর কিছু জানি না। কিয়ানের মাথা খারাপ হয়ে যায়। সেই দুপুর থেকে আহিরাকে পাগলের মতো ফোন করছে। ভেবেছিল আহিরা ইচ্ছে করে এমন করছে, তাই আজ একটু তাড়াতাড়ি চলে এসেছিল। কিন্তু এসে বাসায় তালা ঝুলতে দেখে তার মাথা নষ্ট হয়ে যায়। এই তীব্র বর্ষণের মধ্যে এসে পাগলের মতো আহিরাকে খুঁজতে বের হয়েছিল। ভেবেছিল কিছু আনতে নিচে গিয়েছে, কিন্তু সব জায়গায় তন্ন তন্ন করেও পায়নি। তাই আবারও ছুটে এসেছে। অন্তঃকরণের অজানা ভয়ে সে কেঁপে উঠছিল। তবু নিজেকে শান্ত রেখেছিল, কিন্তু এখন আর পারছে না। মনে হচ্ছে আহিরা তাকে আবারও ফাঁকি দিয়ে দূরে চলে গেছে। কিয়ান দারোয়ানের দিকে তাকিয়ে বলে, হাতুড়ে আছে? থাকলে তাড়াতাড়ি আনুন। দারোয়ান কি করবে বুঝতে না পেরে দাঁড়িয়ে থাকে। কিয়ান গর্জে উঠে, কি বললাম, কানে যায়নি? তাড়াতাড়ি যান। দারোয়ান নিচে ছোটে। কিছু সময় পর হাতুড়ি এনে দিলে কিয়ান পাগলের মতো তালায় বাড়ি দিতে থাকে। অনেকক্ষণ ধরে বাড়ি মারায় তালা ভেঙে যায়। ভেতরে ঢুকতে অন্ধকার কিয়ানকে গ্রাস করে। সে সবটা লাইট জ্বালিয়ে দেয়। পাগলের মতো আহিরার রুমে ছুটে যায়। ফাঁকা। কিয়ানের মনে হয় এই শূন্যতা তাকে পোড়াচ্ছে। রুমটা সুন্দর করে গোছানো। ড্রেসিং টেবিলের উপর শুধু একটা কাগজ। কিয়ারার খেলনাগুলো নেই। ওয়ার্ড্রপ খুলে দেখে সব ফাঁকা। কিয়ানের পৃথিবী থমকে যায়। সে আবার হারালো আহিরা আরও বউ পাখি সন্তানকে। কিয়ান ড্রেসিং টেবিলের উপরে কাগজটা হাতে তুলে নেয়। খুলতেই কিছু লেখা দেখতে পায়। আমি জানি আপনি আমায় খুঁজছেন। এতক্ষণে হয়তো জেনেও গেছেন আমি নেই। চিন্তা করবেন না, যেখানেই আছি বেঁচে আছি আমি। মরার হলে আগেই মরে যেতাম। যাই হোক, আমাকে আর খোঁজার চেষ্টা করবেন না। আপনি যেহেতু সব সত্য জানেন, তাহলে আমার জন্য আরো ভালো হয়েছে সরে আসাটা। কারণ আপনাকেও আর কষ্ট করে ঘৃণার মাধ্যমে আমায় মনে করতে হবে না। যেভাবে মাঝপথে এসে আপনি আমার হাতটা ছেড়ে দিয়েছিলেন, আজকে আমি ছাড়লাম। সত্যি বলতে আমার এই বেহায়া মনে আজও আপনার জন্য সেই জায়গাটা আছে, যেটা গত 4 বছর আগে ছিল। কিন্তু আপনার বলা সেই তিক্ত কথার ঘা আজও শুকায়নি। জানেন তো, কথার তিক্ততা মারের থেকেও বেশি জখম করে। সত্যি ভালোবাসলে আমাকে অবিশ্বাস করতেন না, আর না দূরে ঠেলে দিতেন। আপনি আমাকে বলতেন, আমি মেনে নিতাম। তবে আপনি আমার মাকে নিয়ে কথা বলেছেন, আমার জন্মের উপর আঙুল তুলেছেন আপনি। এটা কি করে ভুলি বলুন? ভুলে যান আমায়, ভুলে যান সব। আমি চাই না এইভাবে আপনার মেয়ে আপনার সাথে আরো গভীরভাবে জড়িয়ে যাক। ও অবুঝ, তাই অবুঝ থাকতেই ওর স্মৃতির পাতা থেকে পিতা নামক নামটা মুছে ফেলতে চাই। কারণ আপনার আর আমার ভবিষ্যৎ কি আমি নিজেও সেটা জানি না। হয়তো আমাদের কোনো ভবিষ্যৎ নেই, তাই হয়তো আমরা আলাদা হয়েছি। যাকে আমার অনুপস্থিতিতে আঁকড়ে ধরেছেন, তাকে আপন করে নিন। আপনাকে বড্ড ভালোবাসে হয়তো, তাই হয়তো আমাদের ভালোবাসার কাছে ওর ভালোবাসাটা হার মেনে গেছে। আর একটা কথা, আপনাকে ভালোবাসি কিয়ারার পাপা, তবে কিয়ানকে নয়। ইতি, আপনার হতভাগা বাচ্চার মা। চিঠিটা পড়ে কিয়ান স্তব্ধ হয়ে রয়। তার কেমন প্রতিক্রিয়া করা উচিত সে খুঁজে পাচ্ছে না। সে জানে সে যা করেছে সেটা ভুল। সে তো আহিরাকে এই জন্যে দূরে ঠেলে দেয়নি যে আহিরাকে খুনি দেখে। সে তো আহিরাকে নিজের থেকে দূরে সরিয়েছিল নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারেনি বলে, একজন ব্যর্থ স্বামী বলে। রাগের মাথায় উল্টাপাল্টা বলেছিল। রেগে গেলে সে তো অমানুষ তৈরি হয়। তারই প্রতিফলন ঘটেছিল সেদিন। সব ভুল, কিন্তু সে তো চায়নি আহিরা তার থেকে দূরে যাক। চারিদিক থেকে মিথ্যের বেড়াজাল তার রাগের পরিমাণটা এত বেশি করে দিয়েছিল। তখন সে অমানুষ হয়ে গিয়েছিল।
তাই অমানুষের মতো এত নোংরা নোংরা কথা ছুঁড়ে মেরেছিল। তাও তো সেদিন শেষে মেয়েটাকে চেয়ে ঘৃণার শেষেও মেয়েটা তার অন্তঃকরণে এমনভাবে আটকে ছিল যেটা সে চাইলেও মৃত্যুর আগ অব্দি বের করতে পারত না। তার পাপে শাস্তি দিক, সে মাথা পেতে নিতে রাজি, তাকে মারুক কাটুক যা ইচ্ছে করুক, তবু সে মেয়েটাকেই চায়। নিজের করা কর্মের জন্য সে আজও রাতে ঘুমাতে পারে না। নেত্রযুগল বুঝলেই আহিরার কান্নারত মুখশ্রী এটা চোখের সামনে ভাসে। মেয়েটার মৃত্যুর সংবাদ তাকে কতখানি নাড়িয়ে দিয়েছিল। পাগলের মতো খুঁজেছে। কিয়ান নিজের মধ্যে তলাপাকা কষ্টগুলোকে ঝেড়ে ফেলতে চায়, তবে তা সম্ভব হচ্ছে না। তাই চিৎকার করে ওঠে। সেই চিৎকারে মিশেছিল হাহাকার, আর্তনাদ, হারিয়ে ফেলার বেদনা, বিরহের দহন। দারোয়ান কাকা সেখানে উপস্থিত ছিল। তার খুব খারাপ লাগছে কিয়ানের অবস্থা দেখে। কিয়ান এই বিল্ডিংটা কেনার পর থেকে চেনে, এখানেই থাকে। কিয়ানের মতো এত বড় মাপের মানুষকে কেই বা চিনবে না। তিনি কি বলে সান্ত্বনা দিবে তাও তার জানা নেই। তারপরও তিনি এগিয়ে গিয়ে কিয়ানের কাঁধে হাত রেখে বলে, চিন্তা করিয়েন না স্যার, ম্যাডাম হয়তো রাগ করছে আপনার উপর। রাগ পড়লে সাইলা আসবে, আপনি শান্ত হন। কিয়ান আর্তনাদ করতে করতে বলে, এই রাগে পড়ার নয় কাকা, ও আমাকে আবারও ফাঁকি দিল। আমি এত অমানুষ কেন? একটু মানুষ হলে কি হতো? হয় আবার আমাকে ফাঁকি দিল কাকা। দারোয়ান কি বলবে বুঝতে পারলেন না। অন্যের সংসারের কথা সে জানে না, তাই চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইলেন কিয়ানের সাথে। কিয়ানের নেত্রযুগল অসম্ভব লাল হয়ে আছে। কিয়ান দারোয়ানকে চলে যেতে বলে। দারোয়ান কাকা যেতে চায় না, তবে কিয়ানের কথা বাধ্য হয়ে মেনে নেন। তিনি চলে যেতেই অন্ধকারে আচ্ছন্ন রুমটা আরও ঘিরে ধরল কিয়ানকে। মনে হচ্ছে প্রতিটা দেয়াল তার দিকে তাকিয়ে ধিক্কার জানাচ্ছে। তার বেদনাতে দেয়ালগুলোর মন গড়ল না, বরং মনে হচ্ছে তার চিল্লের হাসি হাসছে তার দিকে। কিয়ান বারান্দায় থাকা আহিরার একটা ওড়না নিজের সাথে আঁকড়ে ধরে পাগলের মতো আর্তনাদ করে বলছে, আমাকে বারবার কেন ফাঁকি দিস তুই? আমি জানি আমি অমানুষ, তাই বলে তুই আমার উপর মায়া করবি না? আমাকে মার, কেটে ফেল, সব কর, তবু ফিরে আয়। তোর দহনে রোজ পড়ি আমি, তোকে মন থেকে কখনো মুছে ফেলতে পারিনি। ঘৃণার শেষ হয়ে তোর বিরহে পড়েছি আমি। আমাকে শাস্তি দে। তা দূরে কেন সরে যাস তুই? এই দূরত্বের অরণ্যের সমাপ্তি ঘটা। ফিরে আয় না বউ পাখি, চোখের দেখা দেখতে দে শুধু। দুপুর গড়িয়ে এসেছে দগ্ধ এক স্থবিরতায়। আকাশ এখন যেন অগ্নিময় শ্বাসে ফেটে পড়ার দ্বার প্রান্তে। সূর্য ঠিক মাথার উপর নগ্ন স্বৈরাচারের মতো দাঁড়িয়ে আছে। তার নিষ্ঠুর দৃষ্টি দিয়ে চুষে নিচ্ছে মাটির শেষ আর্দ্রতাটুকু। বাতাস নেই, কেবল ভারী উষ্ণতা, সীসার মতো চাপ। নিঃশ্বাস নিলে মনে হচ্ছে ফুসফুসের ভেতর ঢুকে পড়ছে আগুনে পোড়া বালুকণা। রাস্তাঘাট ঝিমিয়ে আছে ক্লান্ত প্রাণীর মতো। পিচঢালা পথের গায়ে কাঁপন তুলছে তাপের মৃগ মরিচিকা। গাছের পাতাগুলো পর্যন্ত স্থবির, সবুজের রক্ত শুষে নিয়ে তারা যেন ধূসর আর নিস্তেজ হয়েছে। পাখিরাও কণ্ঠস্বর গুটিয়ে নিয়েছে। দুপুরের এই দগ্ধ সাম্রাজ্যে গান গাওয়ার মতো সাহস আর অবশিষ্ট নেই তাদের মাঝে। মানুষের শরীর জুড়ে লবণের ঘাম জমে অদৃশ্য শৃঙ্খলের মতো। প্রতিটা পদক্ষেপে ক্লান্তির দীর্ঘশ্বাস ঝরে পড়েছে। গ্রামেগঞ্জে এই সময়টা দোকানপাট সহ সবকিছুই বন্ধ থাকে। দুপুর বললেও ভুল হবে, 3:30 বাজে। আহিরা কিয়ারাকে নিয়ে বাসার সামনে আসতেই পাখিজা খাতুনের দেখা পায়। পাখিজা খাতুন তুর্যের সেই দাদি। এই এক সপ্তাহে বেশ ভালো ভাব জমে গেছে তার সাথে আহিরার। পাখিজা খাতুন দুয়ারের সামনে বসে চাউল ঝাড়ছিলেন কুলোতে করে। আহিরার কিয়ারাকে দেখে হাসি মুখে বলে উঠে, আজকে এত সময় লাগলো কে? কাম বেশি আসলো নাকি? আহিরা পাখিজা খাতুনের কথা শুনে হালকা হেসে জবাব দেয়, হ্যাঁ, কয়েকদিন পর পরীক্ষা হবে তো সেগুলোরই কাজ করছিলাম। কিয়ারা কোল থেকে নেমে পাখিজা খাতুনের করা কাজে মন দিয়ে দেখছে। এর আগে সে এমন কিছু দেখেনি, তাই নতুন এমন জিনিস দেখে আগ্রহ জন্মেছে তার মধ্যে। সে কুলোর দিকে হাত দিয়ে অস্পষ্ট স্বরে বলে, এত কি আইন কলব বদলাতি? আইরা সেটা শুনে হালকা করে কিয়ারাকে বলে, বড় দাদিকে বিরক্ত করো না সোনা, উনি কাজ করছেন। আহিরার কথা শুনে পাখিজা খাতুন আহিরার কথা কেটে কিয়ারাকে নিজের কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, চুপ কর তো, কেরায় দেখা দেই সুবু, তুই দেখ। বলে তিনি আবারও কুলো ঝাড়তে থাকেন। আর কিয়ারা ভদ্র বাচ্চার মতো দেখতে থাকে। এই কয়েকদিনে বেশ কষ্টই হয়েছে কিয়ারাকে সামলানো। বারবার কিয়ান আর দিয়ার কাছে যাবে বলে পাগল করে তুলেছে। মাঝে মাঝে কয়েকবার বকা দিয়ে বসেছে এর কারণে, কিন্তু কিছু করার নেই, ভাবেই থাকতে হবে। দিয়া নিশ্চয়ই তাকে খুঁজছে, কিন্তু তার কিছুই করার নেই। আর একটু সময় যাক, তারপর যোগাযোগ করবে সে। এইখানে মানিয়ে নিতেও সময় লাগবে, তার উপর আবার সে একা বাচ্চা নিয়ে। তবে পাখিজা খাতুন বেশ ভালো মানুষ, আর তার স্বামীও। উনি গম্ভীর হলেও মনের দিক থেকে ভালো মানুষ। এই কয়েকদিনে আহিরার কিয়ারাকে বেশ আপন করে নিয়েছে। কিয়ারা বাসায় থাকলে পাখিজা খাতুনের কাছেই থাকে। আহিরা কিছু সময় সেখানে কাটিয়ে কিয়ারাকে নিয়ে উপরে চলে যায়।
অনেক কাজ আছে, কয়েকদিন পর স্কুলে পরীক্ষা, তার জন্য তাকে প্রশ্ন তৈরি করতে হবে। এর আগে তার জায়গায় অন্য একজন শিক্ষক ছিলেন, তার জায়গায় এখন সে ক্লাস নিচ্ছে, তাই তাকে প্রশ্ন করতে হবে। ঘরের জিনিসপত্র বলতে একটা তোষক, জামা কাপড় রাখার একটা র্যাক, আর রান্নার জিনিসপত্র, আরেকটা ফ্যান, লাইট, এছাড়া তাদের বিশেষ কিছু লাগে না। এক মাস যাক, তারপর গিয়ে একটা খাট কিনবে। সকালে রান্না করে গিয়েছিল। আহিরা কিয়ারাকে খাইয়ে দিচ্ছে। কিয়ারা খেতে খেতে জিজ্ঞাসা করে, মাম্মা পাপা কবে আসবে? আন্নির কি কাজ শেষ হয়নি? আন্নি পাপা যাবো। আহিরা কিয়ারার মুখে খাবার দিতে দিতে বলে, খাওয়ার সময় কথা বলতে নেই। মাম্মাম না করেছি তো। পাপা আর আন্টি কাজ শেষ হলে চলে আসবে, তুমি এখন খাবার খাও। কিয়ারা আবারও বলে, তাহলে ফোন দাও পাপা, ফোন দাও। কিয়ালা পাপার সাথে তুতা বলবে। আহিরা বিরক্ত হয়ে বলে, এখন কথা বলা যাবে না, পাপা ফোন নিয়ে যায়নি। পাপা বলে গেছে সে কিয়ারার জন্য সারপ্রাইজ আনবে, তাই পাপা এখন কিয়ারার সাথে কথা বলতে পারবে না। কিয়ারা শুনল না, সে জেদ ধরে বসেছে। একই কথা সে এক সপ্তাহ ধরে শুনছে। তার শিশু মন এইসব শুনেও ক্ষান্ত হতে পারছে না। কিয়ানের সাথে কথা বলা, তার সাথে থাকা কিয়ারার অভ্যাস হয়ে গেছে, তাই কিয়ারা জেদ ধরে বলতে থাকে, না না না, কিয়ালা সাথলাইট যায় না, পাপার সাথে কথা বলবো। আহিরা হালকা ধমক দিয়ে বলে ওঠে, আমি বলেছি না এখন কথা বলা যাবে না, তাড়াতাড়ি খাবার শেষ করো, না হলে মাম্মা আর কথা বলবো না, বলে দিলাম। কিয়ারা আহিরার কথা শুনে কিয়ারার চোখে অশ্রু হানা দেয়। আহিরা সেটা দেখে অন্য হাত দিয়ে মেয়েকে কাছে টেনে নেয়। তারও কিছু করার নেই, মেনে নিতে না চাইলেও এটাই মেনে নিতে হবে। সময় কখনো মমতাময় আশ্রয় দেয় না, আবার কখনো প্রকাশ্য শত্রু হয় না। সে কেবল প্রবাহমান, অবিরাম, অব্যাহত। সময় নদীর মতো নয়, কারণ নদী কখনো কখনো শুকিয়ে যায়, আবার আগুনের মতো নয়, কারণ আগুন নিভে যেতে পারে। সময় হলো সেই অনন্ত চলমানতা, যা না থামে, না ফিরে তাকায়, শুধু মানুষকে বদলে দিয়ে যায়, অচেনা করে তোলে, আর শেষে রেখে যায় একরাশ নিঃশব্দ প্রশ্ন, যার উত্তর দেওয়ার জন্য সে নিজে আর উপস্থিত থাকে না। সময় সে এক নির্দয় অথচ নিঃশব্দ সম্রাট। তার পদচারণা শোনা যায় না, তবু প্রতিটা শিরা উপশিরায় তার উপস্থিতির ক্ষয়ধ্বনি অনিবার্য। কারো দীর্ঘশ্বাসে সে থামে না, কারো প্রার্থনায় সে বাক নেয় না, অবিচল নিষ্ঠুরতায় সে এগিয়ে চলে নিজের পূর্ব নির্ধারিত স্রোতে। মানুষের সুখ দুঃখ, জন্ম মৃত্যু, প্রেম পরিত্যাগ সবই তার কাছে ক্ষণস্থায়ী ধূলিকণা মাত্র। আজ যেই মুহূর্ত মুঠোয় ধরা যায় বলে মনে হয়, কাল সেই স্মৃতির জীর্ণ গহ্বরে হারিয়ে যায় অদৃশ্য হয়ে। দেখতে দেখতে সময় কেটেছে, 1 মাসের ঘরে এসে থেমেছে। আহিরা চলে যাওয়ার পর থেকে কিয়ানের সেই ছন্নছাড়া জীবন পুনরায় শুরু হয়েছে। ঢাকা শহরের সব জায়গা খুঁজেও আহিরার কোনো খবর পায়নি। এখনও খোঁজা বন্ধ করেনি সে, এখনও তার লোকেরা আহিরাকে খুঁজছে। কিয়ানের অবস্থা হয়েছে পাগলদের মতো। রাস্তার পাগলটা যেমন দীর্ঘদিন ধরে নিজের যত্ন না নিলে যেমনটা হয়ে যায়, কিয়ানও তেমনই হয়েছে। আগের থেকে অনেকটা শুকিয়ে কাঠ হয়েছে। দেখলে মনে হয় শরীরে হাড্ডির অস্তিত্ব ছাড়া আর কিছুই নেই। রাহেলা চৌধুরী ফের কিয়ানের এমন অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়েছে। তার উপর যেদিন থেকে জানতে পেরেছে ইউসুফ চৌধুরী মৃত্যুর রিয়ার জন্য হয়েছে, সেদিন থেকে সে আরও ভেঙে পড়েছে। তার উপর হঠাৎ করে আহিরা উধাও হয়ে গেছে। সবকিছু ঠিক হওয়ার বদলে ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ছে। ভেবেছিলেন কোনো রকমে আহিরাকে আবার বাড়িতে আনবে, কারণ কিয়ান আর আহিরার মাঝে যেসব ভুল বুঝাবুঝি ছিল সবই রিয়ার কারণে। সত্য যখন সামনে এসেছে, তাহলে এমন দূরত্বের কোনো মানে হয় না। তিনি নিজের ছেলের করা কাজের জন্য বেশ লজ্জিত, কিন্তু তারপরেও দিন শেষে দুজনকে তো পাগলের মতোই ভালোবাসে। তাই অতীত ভুলে সামনে এগোনো দরকার, নিজেদের জন্য না হলেও কিয়ারার জন্যে। একটা সন্তানকে পিতা ছাড়া এই নিষ্ঠুর পৃথিবীতে বেড়ে তোলা এত সহজ নয়, কিন্তু তার হলো কই। আহিরা আবারও একরাশ অভিমান নিয়ে দূরে চলে গেল, সাথে তার ছেলেটা সুখও চলে গেল। ছেলেটা দিনরাত এক করে আহিরাকে খোঁজায় ব্যস্ত, যদি কোনোভাবে আহিরার খোঁজ পায়। রাত নেমেছে নিঃশব্দে সর্বগ্রাসী এক অধিপতির মতো। দিনের সমস্ত কোলাহল আলো উচ্চারণকে গিলে নিয়ে ধীরে ধীরে বিস্তৃত হয় অস্তিত্বের প্রতিটা অলিন্দে। আকাশ এখন আর আকাশ থাকে না, হয়ে উঠেছে এক অতল কৃষ্ণবর্ণ চিন্তাধারা, যেখানে নক্ষত্রেরা ঝুলে থাকে অনুচ্চারিত প্রশ্নচিহ্নের মতো। রাস্তার কোলাহল থেমেছে কিছুটা। দিয়া কয়েক ঘন্টা আগে আহিরার সাথে কথা বলেছে। এতক্ষণ অফিসের কাজ করছিল, এখন উঠে রান্নাঘরের দিকে যেতে নিচ্ছিল। তখনই কলিং বেলের শব্দে সে দরজা খোলার জন্য চলে যায়। দরজা খোলা মাত্র বিধ্বস্ত অবস্থায় কিয়ানকে দেখতে পায়। কিয়ানের কাছ থেকে ভেসে আসা তীব্র ড্রিঙ্কসের গন্ধ দিয়ার নাসারন্ধে প্রবেশ করতে দিয়ার হাত নাকে চলে যায়। কিয়ানকে দেখে ঠিক মনে হচ্ছে না অতিরিক্ত নেশায় নাস্তানা বোধ হয়ে আছে। ঠিক মতো দাঁড়াতেও পারছে না, নেত্রজোড়া অসম্ভব রকমের লাল হয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত বের হবে। দিয়া কণ্ঠস্বরে কঠোরতা বজায় রেখে বলে, আপনি এখানে কি করছেন? কিয়ান কোনো রকমে নিজেকে সামলে কাতর কণ্ঠে বলে, আমার আহিরা কোথায় তুমি জানো?
সব আমি জানি। প্লিজ বলো না, ও কোথায়? বিশেষ করো, ওকে ছাড়া আমি ভালো নেই, একটুও নেই। আগের বারো যখন চলে গেছিল তখনই ভালো ছিলাম না। দেওয়া করে আমার ওপর। কিয়ানের কথা শুনে দিয়া দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলে, আমি জানি না আহিরা কোথায়। জানেন তো, আমি যখন ছিলাম না তখন ও চলে গেছে। তাহলে আমি কি করে জানবো ও কোথায়? দিয়ার কথা যেন কিয়ান শুনল না। সে আবারও ভাঙা কাতর কণ্ঠে বলে, দয়া করে আমার ওপর বিশেষ করো। আর এই দহন সহ্য করার ক্ষমতা নেই। আমি পাপ করেছি জানি, তেমন একটাবার মাফ করা যায় না? আল্লাহ মাফ করে দেয় ক্ষমা চাইলে। তাহলে আমাকে আরও কেন মাফ করছে না? খুব বেশি খারাপ আমি? একটা বারের জন্য মাফ করা যায় না? দিয়ার খারাপ লাগলেও তার কিছু করার নেই। কিয়ানের জন্যই তার এমন অবস্থা হয়েছে যে সেখানে তার কিছুই করার নেই। দিয়া হাঁক ছেড়ে বলে, এখানে আমার হাতে কিছুই করার নেই। আহিরা কোথায় আছে আমাকেও বলেনি। ও আর আমার কাছেও ফিরবে না। বাড়িতে যান, আন্টি চিন্তা করছে আপনার জন্য। কিয়ান হুট করে দিয়ার পায়ের কাছে লুটিয়ে পড়ে। প্রথমবার হয়তো এমনটা করেছে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যায় না, কিন্তু নেশায় কিয়ান সেই জ্ঞানটুকু হারিয়ে ফেলেছে। সে হাত জোর করে কাতর কণ্ঠে বলতে থাকে, আমি পায়ে ধরছি, ওকে এনে দাও। আমি সব শাস্তি মাথা পেতে নেব, ওকে এনে দাও। ওই সামান্য মেয়েটা ছাড়া আমার জীবন মরুভূমির মতো শূন্য। আমার আরও এনে দাও, তুমি সব জানো। দিয়া সরে দাঁড়ায় কিয়ানের সামনে থেকে। হঠাৎ এমন করে সে অবাক না হয়ে পারে না। কিয়ান যে এমন কিছু করতে পারে সেটা তার ভাবনার বাহিরে ছিল। কিয়ানের চোখ মুখের দিকে তাকানো দায় হয়ে দাঁড়িয়েছে। কি করুণ অবস্থা করেছে নিজের। দিয়ার মায়া হলো ভীষণ। তার মনে হলো কিয়ানকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। এই এক মাসে কিয়ান কতবার তার দরজার সামনে এসে কত শত পাগলামো করেছে। দিয়া এড়িয়ে চলেছে প্রতিনিয়ত, কিন্তু এসব দেখতে দেখতে তারও বেশ মায়া হচ্ছে কিয়ানের জন্য। কিয়ান অনেক ইগোইস্টিক, রকচটা মানুষ। কারো সামনে মাথা নত করার মতো কাজ সে কখনোই করে না। সেখানে আজকে তার পায়ে পড়ে গেছে। কিয়ানের এমন অবস্থা দেখলে হয়তো নিউজ হয়ে যেত, আর পুরো দেশবাসী হাসাহাসি করতো যে বউকে হারানোর পর বিজনেসম্যান আদ্রিয়ান কিয়ান চৌধুরী পাগল হয়ে গেছে। এদিকে কিয়ানকে খুঁজতে খুঁজতে রাজীব দিয়ার বাসার সামনে আসে। কিয়ানের এমন অবস্থা দেখে কিয়ানকে টেনে তোলে। নিজের ভাই সমান এমন বন্ধুর এমন অবস্থা সে নিজেও মেনে নিতে পারছে না। শাস্তিটা এখন খুব বেশি হয়ে যাচ্ছে। রাজীব কিয়ানকে কোনো রকমই টেনে তুলে দিয়ার দিকে তাকিয়ে বলে, আমি কিন্তু জানি আপনার সাথে আহিরার যোগাযোগ আছে মিস ঝগড়ুটে। এবার সত্যিটা বলে দিন। নিজের বন্ধুকে এমন করে দেখতে আমার খুব ভালো লাগছে না। মানছেও ভুল করেছে, আর সেই ভুলের শাস্তিও পেয়েছে। আহিরা যেমন ভালো ছিল না কিয়ানকে ছাড়া, তেমনি কিয়ারও ভালো ছিল না। ওপরে ওপরে ঘৃণা প্রকাশ করলেও ভিতরে কিন্তু আহিরাকে এক মুহূর্তের জন্যও ভুলতে পারেনি। এবার না হয় শাস্তি দেওয়া বন্ধ করুন, আহিরাকে ফিরে আসতে বলুন। দিয়া রাজীবের কথা শুনে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ে। সে এক নজর কিয়ানের দিকে তাকায়। নেশার কারণে জ্ঞান হারিয়েছে, হয়তো অতিমাত্রায় ড্রিঙ্কস করার কারণে এমনটা হয়েছে। তার উপর মানসিকভাবেও কিয়ান অসুস্থ। দিয়া কিয়ানের উপর থেকে নজর সরিয়ে রাজীবের দিকে তাকিয়ে বলে, সত্যি বলতে আমিও জানি না আহিরা কোথায়। হ্যাঁ, ওর সাথে আমার যোগাযোগ আছে, তবে ও আমাকে এটা জানায়নি ও কোথায় আছে। আমি কয়েকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু আমাকে বলেনি। রাজীব দিয়ার কথা শুনে হতাশ কণ্ঠে বলে, ওকে ফিরে আসতে বলুন। আপনি আমাকে আহিরার নাম্বারটা দিন, আমি কথা বলবো। প্লিজ না করবেন না। সত্যি করে বলুন, আপনার কি ওইসব দেখতে ভালো লাগছে? কিয়ান যেমন কষ্ট পাচ্ছে আহিরাও পাচ্ছে। সবচেয়ে বড় কথা, ওদের সন্তানের ভবিষ্যৎটা কি হবে? আহিরা সারা জীবন কি এভাবে পালিয়ে বেড়াবে? আমি জানি না, আমি কিছু জানি না ডাক্তার সাহেব। আমি আপনাকে মেসেজে পাঠিয়ে দিব নাম্বার। আমার নাম নিবেন না কিন্তু, না হলেও রাগ করবে। ক্লান্ত গলায় বলে দিয়া, ঠিক মতো দরজা লাগিয়ে শুয়ে পড়ুন, নিজের যত্ন নিন। আপনি আগের থেকে অনেকটা শুকিয়ে গেছেন। রাজীবের কথা শুনে দিয়া হালকা হেসে বলে, আপনি আবার কবে থেকে আমার উপর নজর রাখা শুরু করলেন? রাজীব মৃদু হেসে বলে, আগের থেকে কম ঝগড়া করছেন তো, তাই হয়তো শুকিয়ে গেছেন। তাই এখন থেকে ভালো মতো খেয়ে ঝগড়া করবেন, তাহলে আগের মতো হয়ে যাবেন মিস ঝগড়ুটে। দিয়া রাগের ভান করে বলে, চুপ করুন আপনি, বজ্জাত হাদারাম ডাক্তার। সাহস বেড়ে গেছে দেখছি আপনার। আমার বাসার সামনে দাঁড়িয়ে আমাকে ঝগড়ুটে বলছেন। এইবার ঠিক আছে, ঘুমিয়ে পড়ুন। কালকে আবারও ঝগড়া করব। ভালো মতো খাবেন, না হলে আমি জিতে যাব কিন্তু ঝগড়ায়। রাজীব দিয়াকে বিদায় দিয়ে কিয়ানকে নিয়ে চলে যায়। দিয়া দরজা বন্ধ করে রান্নাঘরে আর না যেয়ে সোজা রুমে চলে যায়। ফোনটা তুলে নেয়, আহিরার নাম্বারে ফোন দেয়। জানে এই সময় হয়তো ঘুমিয়ে পড়েছে। গ্রামের অধিক হওয়ায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া স্বাভাবিক, তারপরেও কথা বলা দরকার। কিছুক্ষণ পর ওপর পাশ থেকে আহিরা ঘুম ঘুম কণ্ঠে ফোনটা তুলে বলে, হ্যালো, কিছু হয়েছে? এত রাতে আবার ফোন করলি যে? দিয়া দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলে, আহিরা,
তুই এখানে চলে আয়, স্যারকে আরেকটা সুযোগ দে। দেখ, আমি জানি সে যা করেছে তার জন্য তার শাস্তি হওয়া দরকার, আর সে যথেষ্ট শাস্তি পেয়েছে। আমি ওনাকে পছন্দ করি না, তারপরেও বলছি ওনাকে আরেকটা সুযোগ দে। দিয়ার কথা শুনে আহিরা নৈশব্দ পালন করে, কি বলবে জানা নেই। বেশ অনেকটা সময় এমন নীরবতায় কেটে যায়। দিয়া আবারও বলে, আহিরা, ফিরে আয়। জানো স্যার ভালো নেই তোকে ছাড়া। জানিস আজকে আমার পায়ে পড়ে গেছিল লোকটা। ফিরে আয় তুই। দ্বিতীয় সুযোগ তো সবাই ডিজার্ভ করে, আর ওনাকে তুই তো ভালোবাসিস, তাহলে আরেকটা সুযোগ দে। আহিরা কি বলবে খুঁজে পায় না। যদি বলতো সে আসলে জানে না তার কি করা উচিত। মস্তিষ্ক তার সম্পূর্ণ ফাঁকা। দিয়া বুঝলো আহিরার মনের অবস্থাটা, তাই সে আবারও বলে, তুই সময় নে, তারপরও মানুষটাকে আরেকটা সুযোগ দে। ওই রিয়া শাকচুন্নি পাগল হয়ে গেছে, মানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, আর ওনাদের কোনো বিয়েও হয়নি, তাই ওনার শাস্তিটা এবার কমা। দ্বিতীয় সুযোগ দিয়ে শাস্তি দে। বিশ্বাস কর, আমি ওনাকে পছন্দ করি না, তা সত্ত্বেও ওনার এমন অবস্থা দেখে মায়া হচ্ছে। তুই তো দেখলেই কেঁদেই দিতি। ফিরে আয় সোনা। আহিরা দিয়ার কথা শুনে হুট করে ফোনের লাইন বিচ্ছিন্ন করে দেয়। দিয়া আর ফোন দিল না, নিজের মতো করে একটু ভাবুক, সময় নিক। ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ বিকেল নামের ক্ষয়িষ্ণু প্রহরটি ধীরে ধীরে দিনের শরীর থেকে রক্তক্ষরণ ঘটছে। সূর্য এখন আর দীপ্ত নয়, সে ক্লান্ত, বিবর্ণ দিগন্তের কিনার ঘেঁষে এক নিঃশব্দ আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছে। আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিষণ্ণ সোনালী আভা, যেন কোনো অদৃশ্য শোকসভায় প্রকৃতি নিজে মোমবাতি জ্বালিয়েছে। বাতাসে নেই সকালের প্রাণোচ্ছলতা, নেই দুপুরের উন্মত্ত তাপ, বরং আছে এক ধূসরের স্তব্ধতা, যা নিঃশ্বাসে নিঃশ্বাসে ভারী হয়ে উঠছে। গাছের পাতাগুলো কাঁপছে না, শুধু নুয়ে পড়েছে অপরাধ বোধে, নত যেন কোনো সন্ন্যাসীর মতো। দূরের পাখিরা ডানা গুটিয়ে ফিরছে নীরে, অথচ তাদের ডানার শব্দে নেই কোনো তাড়াহুড়ো, আছে কেবল সময়ের অনিবার্য পতনের স্বীকৃতি। এই বিকেল যেন দিনে দীর্ঘশ্বাস, যেখানে আলো আর অন্ধকার মুখোমুখি দাঁড়িয়ে পরস্পরের ক্ষতগুণে দেখে। এই সময়টুকুতে পৃথিবীর সবচেয়ে বেশি সত্যবাদী, সবচেয়ে বেশি নীরব। বাহির থেকে আসা নরম দীপ্তি হাসপাতালের ভিতর প্রবেশ করছে জানালার ফাঁক দিয়ে। হাসপাতালের ভেতরটা সময়হীন এক অদ্ভুত জগৎ। এখানে ঘড়ির কাঁটা ঘোরে, কিন্তু সময় এগোয় না। দেয়াল জুড়ে জমে আছে অসংখ্য ভাঙা চিৎকারের প্রতিধ্বনি, যা কখনো ফিসফিসি আবার কখনো আচমকা মাথার ভেতর বিস্ফোরণ ঘটায়। সাদা রঙের করিডোরগুলো নিষ্প্রাণ, অথচ এই নিষ্প্রাণতার মধ্যে লুকিয়ে আছে অসংখ্য বিকৃত বাস্তবতা। রিয়া বসে আছে জানালার পাশে, অথচ জানালার ওপারে কি আছে সে আর জানে না। তার চোখ দুটো খোলা, কিন্তু দৃষ্টি মৃত। এইখানে অনেকদিন হলো সে বন্দি। কেন বন্দি সে জানে না। নিজেকে কেমন জানি অচেনা লাগছে রিয়ার কাছে। মনে হয় সে আর আগের মতো নেই, হয়তো কোনো কিছু শূন্যতা এমনটা লাগছে। আর তার শূন্যতা বলতে কিয়ানের নামটা তার ঠোঁটের কোণে এসে বারবার ভেঙে পড়ছে, উচ্চারণে পৌঁছাতে পারছে না। হঠাৎ সে হেসে উঠে, অপ্রাসঙ্গিক শীতল কাঁপুনি ধরানো এক হাসি। আবার পর মুহূর্তে নিজের চুল মুঠো করে ধরে ফিসফিসিয়ে বলে ওঠে, ও তো এখানেই ছিল, এখানেই। আমার কিয়ান। কিয়ানের অনুপস্থিতি রিয়ার মনে শূন্যতা নয়, তার হিংস্র উপস্থিতি। এই শূন্যতা কথা বলে, হাঁটে, আদেশ দেয়। কখনো রিয়া দেয়ালের সঙ্গে কথা বলে, কখনো শূন্য চেয়ারটাকে আঁকড়ে ধরে কাঁদে, যেন সেখানে বসে আছে তার হারিয়ে যাওয়া অতি প্রিয় মানুষটি। তার বাস্তবতা ভেঙে চুরমার, স্মৃতি আর কল্পনা একাকার হয়ে এক বিকৃত মঞ্চনাটক রচনা করে প্রতিনিয়ত। তার মতো এমন অনেক মানুষ এখানটায় আছে, তারাও এমনই করে। কেন করে জানে না রিয়া, সে শুধু জানে তার কিয়ান তার সাথে আছে, আবার পর মুহূর্তে কেমন জানি অদৃশ্য হয়ে যায়। পাগলের মতো আর্তনাদ করেও কিয়ান ফিরে আসে না। মাঝে মধ্যে পাগলামির পরিমাণ এত বেড়ে যায় যে কয়েকজন নার্স এসে তার শরীরে কি জানি পুশ করে যায়, তারপর সমস্ত দেহ নিস্তেজ হয়ে পড়ে। এই যে সে জানালার ধারে বসে আছে আর হাসছে, কারণ তার সামনে কিয়ান দাঁড়িয়েছে, তার দিকে তাকিয়ে হাসছে। রিয়া হাসি মুখে বলে ওঠে, তুমি এসেছো কিয়ান। জানো, ওরা বলে তুমি নাকি নেই, কিন্তু ওরা তো জানে না আমার কিয়ান আমাকে অনেক ভালোবাসে। ওদেরকে তুমি বলতে পারো না তুমি আমার কাছে রোজ আসো? বলতে বলতে রিয়ার চোখের মণিতে জমে ওঠে উন্মাদনার ঘোলা জল। তার শব্দগুলো ছিন্ন ভিন্ন, ভাবনাগুলো দিশেহারা। রিয়া হঠাৎ দেখলো কিয়ান কেমন জানি হাওয়ার সাথে মিলিয়ে যাচ্ছে। সেটা দেখে রিয়া পাগলের মতো চিৎকার করে কান্না করতে থাকে, আর পাগলের মতো বলতে থাকে, আমাকে ছেড়ে যেও না কিয়ান। কিয়ান, তুমি যেও না। আমি বাঁচবো না। ফিরে আসো না কিয়ান। বলতে বলতে আবারও তখনকার মতো কেমন গায়েব হয়ে গেল। আর রিয়া পাগলের মতো কান্না করছে আর নিজের চুল টেনে ধরছে, আর পাগলের মতো চিৎকার করে কিয়ান বলে চিল্লাচ্ছে। তবে কিয়ান আসলো না, আর তাকে ফাঁকি দিয়ে আবারও চলে গেল। এখানে তাকে বন্দি করা হয়েছে 3 সপ্তাহ আগে। রিয়া কিয়ানের শূন্যতা মেনে নিতে পারেনি। ধীরে ধীরে তার সুস্থ মস্তিষ্ক অসুস্থ হয়ে পড়েছে। রাত ধীরে ধীরে বেড়ে চলে। শিকড় গাঁথে সময়ের শিরা উপশিরায় নশ্বর জুড়ে নৈশব্দ ঘিরে ধরেছে।
নক্ষত্রেরা একে একে নির্বাসিত চাঁদের আলো ভেঙে ভেঙে পড়ছে বিষণ্ণতার গহ্বরে। এই দীর্ঘতর হতে থাকা রাতের বুকে আহিরা আর কিয়ানের মধ্যকার মান অভিমান নিঃশব্দে দানা বেঁধেছে। কথা নেই, অথচ নীরবতার প্রতিটি স্তরে জমে আছে অসংখ্য অব্যক্ত বাক্য, অভিযোগের অক্ষর, প্রত্যাশার খণ্ডিত স্বর। আহিরার নেত্রদয়ে গভীর নিশীথের মতো জমে আছে অভিমানের স্থির, আর অপরদিকে কিয়ানের অন্তরে এই আধার রূপের মতো জমে আছে অপরাধ বোধের ছায়ায়। অনেকটা সময় হয়েছে কেউ কারোর সাথে কথা বলেনি। এখন অবধি কিয়ানের বুকে ছোট্ট কিয়ারা লেপ্টে আছে। সে বাবার স্নেহময় বক্ষ ছায়া পেয়ে গভীর নিদ্রায় মগ্ন। কিয়ান গলা খাকড়িয়ে উঠে। সে এত চুপ হয়ে আছে কেন? কিয়ান অষ্টদয় জিভ দ্বারা ভিজিয়ে নিয়ে বলে। আহিরা, আহিরা প্রত্যুত্তরে কিছুই বলে না, নীরবতা বজায় রাখে। সেটা দেখে কিয়ান আবারও বলে, আহিরা, আমাকে কি ক্ষমা করা যায় না? আহিরা আর চোখে একবার কিয়ানকে দেখে নেয়। এতক্ষণ যে তারা নীরবে বসেছিল সেই পুরোটা সময় জুড়ে কিয়ান শুধু আহিরাকে দেখেই গেছে। আহিরা কিয়ানের এই স্বভাবের সাথে পূর্ব পরিচিত, তাই হজম করে নিয়েছে। আগেও কিয়ান ঠিক একইভাবে তার দিকে পলকবিহীন তাকিয়ে থাকতো। আহিরা মাঝে মাঝে বিরক্ত হয়ে কিয়ানের চোখের উপর হাত রাখতো যাতে কিয়ান তার দিকে দেখা বন্ধ করে। তবে এমন কিছুই হতো না, বরং কিয়ান আহিরার হাত সরিয়ে তার কাজে মগ্ন হতো। আজও এই অভ্যাস বদলায়নি। আহিরা মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে, ক্ষমা? কোন ভুলের জন্য ক্ষমা চান? আমাকে যত্ন করে ভাঙার, নাকি আমার ভরসা দুনিয়া ধ্বংস করার জন্য? কিয়ানের ছোট্ট হৃৎপিণ্ডটা আবারও অপরাধ বোধে নুইয়ে পড়ল। যদি দেখাতে পারত এই ছোট্ট হৃৎপিণ্ডের উপর কি ঝড় চলছে। তারপরেও কিয়ান নিজেকে সামলিয়ে ভাঙা কণ্ঠে বলে, সব কিছুর জন্য মানুষ মাত্রই ভুল, আর আমি যেটা করেছি সেটা ভুল নয়, পাপ। তারপরও রক্ত করা মানুষ তো দিন শেষে সেই তোমাদের আটকে যায়। আহিরার তাচ্ছিল্যে স্বরে বলে, আচ্ছা, আমি ক্ষমা করলাম। এতে করে কি হলো বলুন তো? ফিরিয়ে দিতে পারবেন আমাকে আমার 4টা বছর? পারবেন সেই আগের ভরসার জায়গাটা এনে দিতে? পারবেন আমার বাচ্চাকে সেই মুহূর্তগুলো যখন ওর আপনাকে দরকার ছিল, আমার আপনাকে দরকার ছিল? কিছুই পারবেন না। আর এই ভুল আপনি আবারও করবেন না, এটার নিশ্চয়তা কি আছে? কিয়ানে হুট করে আহিরাকে শক্ত করে বক্ষপৃষ্ঠে টেনে এনে আহিরার মাথাটা চেপে ধরে আর অপরাধী কাতর কণ্ঠে বলে, আমার এই ভুলকে ফুল ভেবে গ্রহণ করে নিয়ে যান। এমন মরণঘাতী ভুল আমি একবারই করেছি, আর না। বিশেষ করো, তোকে আমি নোংরা ভেবে দূরে রাখিনি। তোকে রক্ষা করতে না পারার অপরাধে নিজেকে দূরে সরিয়েছে। তারপর হুট করে সব এলোমেলো হয়ে গেল। তুই তো জানিস আমি রাগলেও অমানুষ হয়ে যাই। তারপরও কেন আমি বুঝলি না? আমাকে কেন একটু সময় দিলি না? তোকে যখন অন্যজনের বক্ষপৃষ্ঠে দেখে, বিশেষ কর, মরণ যন্ত্রণা হচ্ছিল। সে যন্ত্রণা আমি ঘুমাতে পারতাম না, খেতে পারতাম না। নিঃশ্বাস নেওয়াটাও যেন দুষ্কর হয়ে পড়েছিল। দু চোখ বুঝলেও বিষাক্ত দৃশ্য ভেসে উঠত, আর আমি পাগল হয়ে যেতাম। তারপর ওই সব তুই জানিস। তাহলে বল, আমি কি করে ঠিক থাকতাম তখন? আমাকে সামলে ওঠার সময় দিলে না তুই। দৌড়ে চলে গেলি, গেলুতে গেলি এমনভাবে ভেঙে দিয়ে গেলি যার ভার গোটা 4টে বছর কুমড়ে কুমড়ে দিয়েছি আমি। ঘৃণা শেষেও তোকে চেয়েছি, তোর উপর রাগ ছিল। কেন গেলি তুই? তো এইসব মিথ্যেকে সত্যি বলে মেনে নিলাম যাতে তোর বিরহে পড়তে না হয়। কিন্তু বিশ্বাস কর, ওই মিথ্যে আমার এই জ্বলতে থাকা হৃৎপিণ্ডকে শান্ত করতে পারেনি। আহিরার অশ্রুবাড়ি দ্বারা কিয়ানের বস্ত্র ভিজে উঠেছে। জমে থাকা অভিমানের পাহাড় গলে বৃষ্টি হয়ে বর্ষণ করছে কিয়ানের বক্ষস্থলে। কিয়ান গাঢ় করে আহিরাকে নিজের সাথে আঁকড়ে ধরে রেখেছে। যে হাত ফসকালেই আহিরা আবারও দূরে চলে যাবে। আহিরা অনেকক্ষণ ধরে কিয়ানের বক্ষস্থলে নীরবে অশ্রু বর্ষণ করলো। কিয়ানের আর ভালো লাগছে না এইভাবে আহিরাকে কাঁদতে দেখে। আহিরার কাঁধ অব্দি কেশরাশির ভিতরে হাত বুলিয়ে দিতে থাকে আর নরম কণ্ঠে বলে, কান্না থামা যান, তোর অশ্রুকণা আমার পক্ষে তীরের মতো বিচ্ছে। আহিরা কিয়ানের বক্ষ থেকে মুখ তুলে তাকায়। কান্নার দাপটে ফর্সা গোলগাল মুখশ্রী লালচে হয়ে গেছে, নাকের ডগা লাল হয়ে উঠেছে। আহিরা অশ্রুমতী হয়ে বলতে থাকে, আপনি খুব খারাপ। আপনি জানেন আমি আমার বাবা মাকে কতটা ভালোবাসি। তারপরেও অমন কথা কেন বলেছিলেন আপনি? কেন আমার হাত ছেড়েছিলেন মাঝপথে? আমি তো থাকতেই চেয়েছিলাম আপনার কাছে। তাহলে কেন দূরে ঠেলে দিলেন আমায়? যখন জানতেন আমি নোংরা নই, তারপরেও কেন আমায় দূরে রেখেছিলেন? কষ্ট কি শুধু আপনার হয়েছে, আমার হয়নি? বলতে বলতে আহিরা হাঁপিয়ে উঠছে। কিয়ান কিয়ারাকে এক সাইডে ভালো মতো শুইয়ে দিয়ে আহিরাকে নিজের কোলের উপর টেনে নেয়। আহিরার অশ্রুসজল আখিতে চুমু এঁকে দিতে থাকে। বউটা তার বড্ড অভিমানী। ললাটের উপর লেপ্টে থাকা কেশগুলো হাতের সাহায্যে কানে গুজে দিয়ে আবারও আহিরাকে নিজের বক্ষে চেপে ধরে আর মাথায় হাত বুলাতে বুলাতে বলে, সরি তো শোনা, মাফ কর। এই ভুল আর করবো না। তুই ছাড়া আমার আর কি আছে বল? ফিরে যান। তুই ছাড়া রাতে আমার ঘুম আসে না। আর একটা সুযোগ দে,
এরপর তোকে আর অভিমান করার সুযোগ দিব না, বিশ্বাস কর। আহিরা নাক টানতে টানতে বলে। করবেন না এর গ্যারান্টি কই? আপনি একটুও ভালো না। আমি নেই বলে ওই বেজিমুখীকে বিয়ে করে নিয়েছেন আপনি। আহিরার কথা শুনে কিয়ান দুঃখের মাঝেও হেসে ফেলে। সে আহিরার চুলে বিলি কাটতে কাটতে বলে। করুনি তো বিয়ে, শোনা। আজ অবধি আমার রুমে ঢুকতে দেয়নি, সেখানে আমার জীবনে কি করে জায়গা দিব ওকে? আহিরা চুপ করে রইল। কতগুলো দিন পর এই বক্ষে মাথা দিয়েছে সে। শেষ কবে দিয়েছে সেটাও মনে নেই। অনেকটা সময় পার হয়ে গেল। কিয়ানের কোলে বসে আহিরা এখনো তার মুখ কিয়ানের গলদেশে ডুবিয়ে রেখেছে। আহিরার কোনো সারা শব্দ নেই। কিয়ান আলতো করে আহিরাকে দেখে নিল। মেয়েটা ক্রন্দনরত অবস্থায় নিদ্রায় ডুবে গিয়েছে। কিয়ান আস্তে করে আহিরার মাথাটা বালিশের উপরে রেখে দেয়। এরপর নিজেও শুয়ে পড়ে। এক হাত দিয়ে আহিরাকে শক্ত করে চেপে ধরে, অন্য হাত দিয়ে কিয়ারাকেও আঁকড়ে ধরে। কতদিন পর তার খালি বক্ষপট ভরে উঠেছে। এই ভরা বক্ষ জানি আজীবন খালি না হয়। কিয়ানের নেত্রকোনায় চিকচিক করছে অশ্রুবিন্দু। এর জন্যই হয়তো বলে দুঃখের পরই সুখ মিলে। তার এতদিনের আক্ষেপ, অপেক্ষা, দহন সব মিলিয়ে গিয়ে আজকে সে আবারও পূর্ণ। তার শূন্য হৃদয় আবারও ভরে উঠেছে। হারিয়ে যাওয়া ভালোবাসার নীড়ের দেখা সে আবারও পেয়েছে। এটা শেষ, এরপর আর এই নিশে হারাতে দিবে না। এই দুই নারী তার জীবনের সবচেয়ে দুর্বল অংশ। এখানে একটু ফুলের টোকা লাগলেও তার হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হতে দেরি হয় না। ভালোবাসার নারীর বলতে তার মাই প্রথম ছিল। এরপর তার জীবনে আহিরা নামক এক সাধারণ রমণীর আগমন ঘটে। প্রথমে হৃদয় একে আঁকড়ে না ধরতে চাইলেও সময়ের দাপটে এই নারীর তার অস্তিত্বের সঙ্গে মিশে গিয়েছে, যে অস্তিত্ব মৃত্যু ছাড়া মুছে ফেলা সম্ভব নয়। তারপর তারই অংশ এসেছে, হোক সেটা তার অনুপস্থিতিতে। তারপর ওই তিনটা নারী তার জীবনের সবচেয়ে বড় পাপ। এদের একজনের কিছু হলে সে ঠিক থাকতে পারবে না। এই দূরত্বের অরণ্যের সমাপ্তি রেখা হয়তো সে খুঁজে পেয়েছে। তার পাপ বৃষ্টি হয়ে শীতল বর্ষণে মিশে যাক, দূর হয়ে যাক যত ভুল জামা আছে, থেকে থাক শুধু সীমাহীন ভালোবাসা। দুপুর নেমে এসেছে আকাশে শীর্ষ মুকুটে এক নির্মম সার্বভৌমের মতো। সূর্য এখন ঠিক মধ্য গগনে স্থবির হয়ে দাঁড়িয়ে তার প্রখর দীপ্তি দিয়ে ধরনীর প্রতিটি ছিদ্র ভেদ করে ঢেলে দিচ্ছে অগ্নিসদৃশ দহন। শ্বাস নিলে মনে হয় ফুসফুসে ঢুকে পড়ছে উত্তপ্ত ধাতুর কণা। আজকের আকাশ নীল নয়, বরং বিবর্ণ এক ফ্যাকাশে বিস্তার, যেখানে রোদ নিজের অতিশয়তায় রঙকে নিঃশেষ করে দিয়েছে। এই তপ্ত দুপুরে রাস্তা হয়ে উঠেছে ধরনীর জ্বলন্ত শিরা। পিচঢালা সড়ক সূর্যের নিষ্ঠুর চুম্বনে কালো কাচের মতো ঝকঝক করছে। দুপাশের গাছগুলো মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে, পাতার কিনারায় ঝুলে থাকা ছায়াগুলো ক্লান্ত, নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছে। বাতাসে ভাসছে গরম ধুলো আর জলা পিচের তীব্র গন্ধ। এই দহনক্লিষ্ট সড়ক বেয়ে কিয়ানের মার্সিডিস ছুটে চলেছে এক অবিরাম তাড়নার মতো। চার চাকা নিচে পিচের সাথে ঘর্ষণে জন্ম নিচ্ছে অশ্রুদ্ধ আর্তনাদ। ইঞ্জিনের গম্ভীর গর্জন দুপুরে নিস্তব্ধতাকে চিরে এগিয়ে যাচ্ছে। গাড়ির কাছের ওপারে রোদ আছড়ে পড়ছে নির্মম কুঠরের মতো। ভিতরে জমে উঠেছে অসহ্য উত্তাপ আর অব্যক্ত অস্থিরতা। এসি চলা সত্ত্বেও কিয়ান সামনে তাকিয়ে আছে, তার দৃষ্টি স্থির, অথচ অন্তর্গত চেতনাদগ্ধ। কিয়ারা কিয়ানের কোলের উপর শুয়ে নিদ্রায় তলিয়ে আছে। তার থেকে কিছুটা দূরে আহিরা বসে আছে। সবশেষে ফিরে যাচ্ছে সে যেখান থেকে পালিয়ে এসেছিল, সেখানে আবারও ফিরে যাচ্ছে নতুন এক ঝাঁক স্বপ্ন নিয়ে। হয়তো এটাই তার শেষ ফিরে যাওয়া। এরপর হয়তো আজীবন কিয়ান নামক মানুষের মায়াজালে আটকা পড়ে রবে, নয়তো আবারও দূরত্বের নীড় তৈরি হবে। আহিরা সকালে ঘুম ভাঙার পর নিজেকে কিয়ানের বক্ষে দেখে বেশ লজ্জা পেয়েছিল। অনেকগুলো বছর এইভাবে থাকে না, কত মান অভিমানের পাহাড় পেরিয়ে কাছে এসেছে, তাই লজ্জাভাবটা আড়ষ্ট করে ধরছে। আহিরা বারবার আর চোখে কিয়ানকে দেখছে। সরাসরি তাকাতে কেমন লজ্জা লাগছে। লোকটার চোখে মুখে আজ অন্যরকম মাধুর্য ফুটে উঠেছে। দেখে মনে হচ্ছে দেহে তার প্রাণ ফিরে এসেছে। আর কেন জানি আহিরার কাছে কিয়ানকে অসম্ভব রকমের সুদর্শন লাগছে। শুকিয়ে গিয়েছে, তারপরও আজকে অন্যরকম ভালো লাগা কাজ করছে। কিয়ান বিষয়টা লক্ষ্য করেছে, বুঝতে পারলো তার বউয়ের মনের অবস্থাটা। না চাইতে অধর ভাঁজে দুষ্টু হাসি ফুটে ওঠে। আহিরা আর চোখে সেটা দেখে তার চোখ সরিয়ে নেয়। কিয়ান আহিরার দিকে তাকিয়ে দুষ্টু স্বরে গুনগুন করে গেয়ে ওঠে, ভাল লাগে চাইলে তুই আর চোখে। নশ্বর জুড়ে রাত্রি নেমেছে। গন্তব্যহীন পাখিরা তাদের নীড়ে ফিরে গিয়েছে। ক্লান্ত শহর ধীরে ধীরে নুইয়ে পড়ছে, তৈরি হচ্ছে নিস্তব্ধতায় ঘেরার জন্যে। চৌধুরী বাড়িতে 4 বছর পর আহিরার পা ফেলেছে। এক কাপড়ে এক আধার রাতে বেরিয়ে পড়েছিল তীব্র আক্ষেপ অভিমান নিয়ে, আর আজ আবারও ফিরে এসেছে অভিমানের পাহাড় পেরিয়ে। বাড়িটা আজকে অন্য রূপে সেজে উঠেছে। আহিরা অশ্রুসজল চোখে তাকিয়ে আছে বাড়িটার দিকে। যেমনটা সে রেখে গিয়েছিল আজও তেমনিই আছে। সময় পেরিয়ে বছর পার হয়ে গেছে।
সঙ্গে পাল্টেছে সম্পর্কের মারপ্যাচও। কাছের মানুষগুলো হয়ে উঠেছিল অচেনা। ভাগ্য ঘুরিয়ে এখানে এনে দাঁড় করালো। এই বাড়িটাই তাকে দিয়েছে সুখের নীড়। আর এই বাড়িতে সে বিচ্ছেদের মতো জঘন্য যন্ত্রণাও পেয়েছে। হুট করেই কোমরে কারো স্পর্শ পেতে আহিরা একটুখানি কেঁপে ওঠে। পাশ ফিরে তাকাতে কিয়ানকে দেখতে পায়। এক হাতে কিয়ারাকে কোলে নিয়েছে, অন্য হাত দিয়ে তার লতানো কোমর আঁকড়ে ধরে নিজের নিকট নিয়েছে। আহিরা সরে যাওয়ার চেষ্টা করলে কিয়ান আরো শক্ত করে আঁকড়ে ধরে। নিজের মুখটা আহিরার কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে, এতকাল দূরে থেকে হয়নি, এখনও দূরে থাকা চলবে না। কিয়ানের কথার মাঝে বাড়ির ভিতর থেকে একে একে দিয়া, রাহেলা চৌধুরী, রাজীব, কিয়ানের দাদি সহ সবাই বের হয়ে আসে। আহিরা জানতো না এত কেউ এখানে উপস্থিত আছে। দিয়া ছুটে গিয়ে কিয়ারাকে কোলে নিয়ে চুমু দিতে থেকে কিয়ারাও দিয়াকে পেয়ে খুশি হয়ে গেছে। অনেকদিন পর সে দিয়াকে দেখলো। হুট করে কাছের মানুষগুলোর থেকে দূরে সরে গেলে তাদের স্মৃতি সবসময় মিশে থাকে। দিয়া কিয়ারার গালে চুমু এঁকে দিয়ে বলে, আমার বুড়িটা কেমন আছে? এতদিন পর আন্টির কথা মনে পড়েছে? কিয়ারা দিয়ার গালে হাত দিয়ে অস্পষ্ট স্বরে বলে, আমার তোমাকে অনেক মিট করতি। তুমি মাম্মাম বলে তুমি নাকি কাতে গেত। দিয়া হালকা হেসে কিয়ারার মাথায় স্নেহময় হাত বুলিয়ে বলে, আমার কাজ শেষ বুড়ি, এখন আর মিস করতে হবে না। আহিরার ফেরার কথা শুনে রাজশাহী থেকে চৌধুরী বাড়ির বাকিরাও এসে পড়েছে। সত্যিটা এখন তারাও জানে, তাই নিজেদের করা কাজের জন্য তারাও লজ্জিত। কিন্তু অতীতে যা হয়েছে সেটা সে চাইলেও ঠিক করতে পারবে না, তাই সামনে যা হবে সেটাকে উপভোগ করতে চায় তারা। একে একে সকলেই আহিরার সাথে কথা বলে। সকলের নেত্রকোণে অশ্রু চিকচিক করছে। কিয়ারা এত মানুষ দেখে অবাকই হয়েছে। সবাই একটু পরপর তাকে আদর করছে। ছোট থেকে আপন বলতে আহিরা, দিয়া আর দিয়ার পরিবারকে জানে, তাই নতুন এতগুলো মানুষের সাক্ষাৎ কিয়ারার ছোট্ট মস্তিষ্ক বুঝতে পারছিল না। চৌধুরী বাড়ির আঙিনায় আজকে সুখের ঢেউ বইছে। সকলের সুখের কলধ্বনিতে মেতে উঠেছে চৌধুরী বাড়ির প্রাঙ্গণ। আহিরার চোখ আবারও ভিজে উঠেছে। এত সুখ সে আবারও ফিরে পাবে সেটা তার জানা ছিল না। গভীর নিশীথে জনশূন্য হয়ে আছে রাস্তাঘাট। সেই সাথে গভীর নিশীথের কৃষ্ণবর্ণ নীলিমার বুকের উপরে মস্ত বড় জ্যোৎস্না তার আলোক রশ্মি ছড়িয়ে দিচ্ছে। রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্রের রংটা কেমন হলদেটে হয়ে গেছে। বিশাল বড় জানালা দিয়ে শোষ বাতাস ঢুকে পড়ছে সারা কক্ষে। সেই বাতাসের দাপটে গভীর নিদ্রায় তলিয়ে থাকা এক সুপ্ত সুন্দরী ললাটে লেপ্টে থাকা কেশ রাশিগুলো এলোমেলো করে দিচ্ছে। আর সেই সুপ্ত সুন্দরী লাবণ্যময়ী কন্যার দিকে পলকবিহীন তাকিয়ে আছে কিয়ান। এই দেখা যেন শেষ হচ্ছে না। কতকাল পর কিয়ান তার ব্যক্তিগত লাবণ্যময়ীকে দেখছে। তার তৃষ্ণাতেও দৃষ্টির এখনো তৃষ্ণা মেটেনি। তার নেত্র দুটিও আজকে ক্লান্ত বোধ করছে না, বরং তার নেত্রজোড়া বলছে, চেয়ে থাক কিয়ান, চোখ বুঝলে পালিয়ে যাবে এই মুহূর্তে। হুশ জ্ঞান সে হারিয়ে তাকিয়ে রয়েছে আহিরার পানে। মেয়েটা শান্তিতে তার নিদ্রায় মগ্ন, অথচ অন্য আরেকজনের নিদ্রা কেড়ে নিয়ে বসে আছে। সেটার হদিস হয়তো নেই মেয়েটার। ঘড়ির কাঁটা ঠিক ঠিক এখন 3:30 ঘরে, অথচ কিয়ান নিদারুণ জেগে আছে। বহুদিনের তৃষ্ণার্ত সে, তাই নিজের তৃষ্ণা মিটার কাজে নিয়োজিত সে। বাহিরে থেকে আসা জ্যোৎস্নার আলোকে হিংসে হচ্ছে বড্ড। সে যদি আলো হয়ে পড়তে পারত আহিরার উপর। আহিরা পুরোটাই তার, তারপরও হিংসে হচ্ছে বড্ড। সে এতটা হিংসুটে ছিল আগে হয়তো না, কারণ এর আগে এই কন্যা তার জীবনে আগমন করেনি, আর বক্ষপিঞ্জিরায় নিজের নাম খোদাই করে বসে যায়নি। কিয়ান আস্তে করে শুয়ে পড়ে পাশে, এরপর আলতো করে আহিরাকে নিজের বক্ষে টেনে নেয়। খালি জায়গায় আবারও কেমন সীমাহীন সুখে ভরে উঠল। যদি তার কাছে ক্ষমতা থাকতো তাহলে সময়টাকে এখানে স্থগিত করে দিত, সবাইকে নিষিদ্ধ করে দিত সামনে এগোনোর জন্য। এই সময়টা শুধু তার, তবে সেটা সম্ভব নয়। বাস্তবতায় এমন কাজ কল্পনাও করাও কেমন হাস্যকর। রাতের ক্লান্তি গাঢ় অন্ধকারে খোলস ভেঙে ধীরে ধীরে আলোর দিকে আত্মসমর্পণ করেছে নীলিমা। পাখিরা ডানা ঝাপটে নয়, বরং সংকোচী কণ্ঠে জাগিয়ে তুলছে সকাল। তাদের ডাকে নেই উল্লাস, আছে স্থির প্রত্যয়। এই আলোতে কিয়ান আর আহিরার পুনর্জন্ম হয়েছে। 4 বছরের দীর্ঘ বিচ্ছেদ, মান, অভিমান, নীরবতা আর অপূর্ণ বাক্যের ভার সবকিছু পেরিয়ে তারা আবার মুখোমুখি হয়েছে। এই 4 বছর ছিল না কেবল দূরত্বের, ছিল প্রতিদিনের অনিচ্ছারিত যন্ত্রণা, প্রতিটি সকালের নাম না জানা শূন্যতা, প্রতিটা রাতে অসমাপ্ত অপেক্ষা। তবে আজকের সকালটা অন্যরকম। তাদের এই মিলে হয়তো প্রকৃতিও আজকে বড্ড খুশি। তবে তাদের এই মিলন কোনো হঠাৎ আবেগ নয়। এই দীর্ঘ সহনশীলতার পরিণতি, ভাঙা অহং আর জীর্ণ অভিমানের ধ্বংসস্তূপ পেরিয়ে পাওয়া শান্ত আশ্রয়। 4 বছরে অনেক কিছু পাল্টেছে, তবে পাল্টায়নি সেই আগের মানুষটা। কিয়ান আহিরাকে যেভাবে ছেড়েছিল সেভাবে ফিরে পেয়েছে, সাথে পেয়েছে নতুন আরেকটা বেঁচে থাকার প্রাণ। আর আহিরা যেভাবে কিয়ানকে ছেড়ে গিয়েছিল সেভাবেই পেয়েছে। মাঝখানে সকল বিষাক্ত স্মৃতি চাইলেও চিরতরে সে
মুছে ফেলা সম্ভব নয়, তবে সেটা ভুলে সামনে এগোনো সম্ভব। আর এই সকল তাই কেবল দিনের শুরু নয়, বরং তাদের জীবনের এক পুনরুদ্ধার, ভালোবাসার দ্বিতীয় অধ্যায়, যেখানে ক্ষত আছে কিন্তু রক্ত নেই, স্মৃতি আছে কিন্তু বোঝা নেই। আহিরা ঘুম ভাঙার পর থেকে কিয়ানের গাঢ় আলিঙ্গনের আবদ্ধে নিজেকে পেয়েছে। সেই থেকে এভাবে রয়েছে। আহিরা বিরক্ত করেনি কিয়ানকে, চুপটি করে চোখ বুজে রয়েছে কিয়ানের বক্ষপৃষ্ঠে। তবে এখন ওঠা দরকার, সময় বেড়ে চলেছে। কিয়ারও হয়তো উঠে গেছে। রাতে কিয়ারা, দিয়া আর রাহেলা চৌধুরীর সাথে ঘুমিয়েছে। বাড়ি ভর্তি মানুষ, সকলেই আহিরা ফিরে আসাতে এসেছে। অনেকদিন থাকবে, দীর্ঘদিনের মান অভিমান পড়েছে। তবে আহিরার ইচ্ছে করল না কিয়ানের কাঁচা ঘুমটা ভাঙিয়ে দেওয়ার। লোকটা নিশ্চিন্তে গভীর নিদ্রায় মগ্ন, দেখে মনে হচ্ছে কতকাল পর ঘুমাচ্ছে সে। আহিরা আলতো করে কিয়ানের কাছ থেকে নিজেকে ছাড়াতে চাইল। বেশ কিছু সময় খাটুনি করার পরও লাভ হলো না, বরং কিয়ান আরও শক্ত করে চেপে ধরেছে। আহিরা এবার কি করবে বুঝে উঠতে পারল না, তাই ক্লান্ত হয়ে হার মেনে নিল। নিচে থেকে শব্দ আসছে, সকলেই হয়তো বাগানে। কিয়ারাও কথার শব্দ ভাসছে। আহিরা ইচ্ছে করলো নিচে যেতে, মন আর সবাই নিচে আসে উপরে, সকলেই মজা করছে। আর এইসব থেকে এত বছর দূরে থাকলেও আজকে আর দূরে থাকতে ইচ্ছে করছে না আহিরার। তাই এবার ভাবলো যে করেই হোক সে বের হবে। তাই আবারও কাচুমাচু করা শুরু করলো। এসবের মাঝে আহিরার কিয়ানের দিকে নজর যেতে দেখতে পায় কিয়ান ঘুমে ভরা নয়নে তার দিকে তাকিয়ে আছে। আহিরা এবার গলা পরিষ্কার করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।